আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। মিশন অল ইউনিভার্সিটি যে মিশনটা নিয়ে আমাদের জয়কলি পরিবার যে আয়োজন করেছে তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমাদের জীববিজ্ঞান ফার্স্ট পেপার লেকচার 8 হচ্ছে। তো সবাই একটু যার যার অবস্থান থেকে একটু সবাই কমেন্ট করি যে আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করি যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত একটু কমেন্ট করবেন, সবাই একটু দ্রুত একটু কমেন্ট করবেন। এবং আমি জাস্ট সবাই আসা মাত্র আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো যে যার অবস্থান থেকে একটু সবাই টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার দিবেন। সবাই একটু আমরা শেয়ার দিব, সবাই আমরা একটু শেয়ার দিয়ে সবাই একটু ডান লিখবো এবং কে কোথা থেকে আমরা ক্লাসটাতে জয়েন করতেছি সবাই একটু কমেন্ট বক্সে জানাই দিচ্ছি, ঠিক আছে? সবাই তো আমরা কমেন্ট করে জানিয়ে দিই কে কোথা থেকে আজকে ক্লাসটাতে আমরা জয়েন করছি। আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, যেটা অণুজীব, সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম উপর ক্লাসটা, যেখানে আমাদের 3টা টপিকস আছে, যেখানে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ম্যালেরিয়া আছে। প্রতি বছর থেকে কিন্তু এই যে চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের আসে। আমি আবার রিপিট করতেছি, প্রতি বছর কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেনটা আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো সবাই একটু আমরা ক্লাসে আমরা একটু দ্রুত জয়েন করি, সবাই একটু দ্রুত জয়েন করি এবং কে কোথা থেকে আমরা জয়েন করছি সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করে জানিয়ে দিই। সবাই আমরা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিই কে কোথা থেকে আমরা ক্লাসে জয়েন করছি, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা কি কি শিখবো, আমরা এই চ্যাপ্টারটার মধ্যে কি কি শিখবো, আমরা বলতে গেলে এই যে লেকচার 8 অনুজীবে আমরা কি কি শিখবো, আমরা শিখবো যে কি টাইপের কোশ্চেন আমাদের এমসিকিউতে আসতে পারে সেগুলো আমরা শিখবো। তারপর রিটেন নিয়ে আমাদের একটা ঝামেলা আসে, রিটেন নিয়ে আলোচনা করব। আচ্ছা, মিমো বলছে যে শুনতে পারতেছি, ওকে। মোহাম্মদ আনোয়ার হোসেন, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মদ্দিদা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা একটু সবাই যার যার অবস্থান থেকে একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি, সবাই একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, সবাই একটু ক্লাসে আমরা জয়েন করি। আজকে আমি কোশ্চেন সলভ নিয়ে আলোচনা করব, আমি বেসিক নিয়ে আলোচনা করব আজকে। বেসিক্যালি যে আমাদের যে ক্লাসটা যে আমাদের হবে, এই ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক্যালি বেসিকের উপর আলোচনা করব আমি। দেন হচ্ছে আমি আপনাদের এমসিকিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেন হচ্ছে যে আমাদের ঢাবির জন্য রিটেন কি কোশ্চেন আসতে পারে সেগুলো একদম কম্প্যাক্ট একটা ক্লাস আমি আপনাদেরকে নিব, সেটা হচ্ছে অণুজীবের উপরে, ঠিক আছে? অণুজীবের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো প্রথমে যদি আমি একটু যদি কথা যদি বলি, অণুজীব কথাটার মানে কি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, বলেন অণুজীব কথাটার অর্থ কি? অণুজীব মানে কি? যাদেরকে আসলে আমরা খালি চোখে দেখতে পারি না, যাদেরকে আমরা কি করতে পারতেছি না, খালি চোখে দেখতে পারি না, তাদেরকে হচ্ছে আমরা অণুজীব বলবো। এই যে আমাদের অণুজীবের ভিতরে আমাদের 3টা টপিকস আমাদের এখানে আছে। আমাদের এখানে হচ্ছে ভাইরাস আছে, তারপর হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া আছে, তারপর হচ্ছে আমাদের ম্যালেরিয়া আছে। এই 3টা টপিকস নিয়ে আমাদের আলোচনা করব। তো ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, অল্প কিছু স্পেসিফিক টপিকস থেকে আমাদের ম্যালেরিয়া থেকে কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়। তো একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেয় যে আসলে একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেয় যে আজকের ক্লাসটা আমরা বাংলাদেশে কে কোথা থেকে জয়েন করছি সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করে জানিয়ে দেয় এবং যার যার অবস্থান থেকে একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, সবাই একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি। সবাই আসা মাত্র আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু দ্রুত আমরা ক্লাসটা যার যার অবস্থান থেকে একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, সবাই একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তা ক্লাসটা আমি শুরু করে দিলাম। দেখেন প্রথম কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, যেটা আমাদের ঢাবিতে 2024-25 কোশ্চেনটা আসছিল, 2024-25 কোশ্চেনটা আসছিল। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, সবাই একটু কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করবেন। দেখেন প্রথম কোশ্চেনটা দেখেন আমাদের কি দেওয়া আছে, হেপাটাইটিস নির্ণয় নিচের আসলে কোন পরীক্ষাটি করা হয়? মানে আমাদের যে হেপাটাইটিস হচ্ছে, আমরা জানি যে আমাদের লিভারে যদি কখনো সংক্রমণ হয় সেটা হেপাটাইটিস বলবো। হেপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এই হেপাটাইটিস ডিটারমিনেশন করার জন্য আমরা আসলে কোন টেস্টটা করি, যেটা আমাদের ঢাবিতে এ ইউনিটে আমাদের 24-25 আসছে, এখানে 4টা টেস্টের কথা বলা আছে। একটু আমরা সবাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দেই আসলে কোনটা দ্বারা আমাদের হেপাটাইটিস টেস্ট করি, কোনটা দ্বারা আমরা হেপাটাইটিস হলো টেস্ট করি। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবো, সবাই দ্রুত আমরা কমেন্ট করবো। 4টা অপশন দেওয়া আছে, সবাই আমি 2 সেকেন্ড সময় দিলাম, সবাই একটু অ্যান্সার করবো। অলরেডি একজন অ্যান্সার করে ফেলেছে। এইচবি সারফেস অ্যান্টিজেন, প্লাটিলেটস, অ্যান্টিবডি, নাকি হলো সবগুলোই? দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। হেপাটাইটিস নির্ণয়ের জন্য প্লাটিলেটস পরীক্ষাটা আমরা কখন করব? যখন হচ্ছে ডেঙ্গু টেস্ট করা হয়,
ডেঙ্গু টেস্টের জন্য আমরা প্লাটিলেটসে পরীক্ষা করব, ঠিক আছে। আর অ্যান্টিবডি টেস্ট আমরা হেপাটাইটিস নির্ণয়ের জন্য করি না। অবশ্যই মাথায় রাখবেন এইচবি সারফেস অ্যান্টিজেন, আমি আবার বলতেছি কি বললাম, এইচবি সারফেস অ্যান্টিজেন, এইচবি সারফেস অ্যান্টিজেন। এই টেস্টটা আমরা কখন করব? হেপাটাইটিস নির্ণয়ের জন্য করা হয়। এই টেস্টটা কখন করা হচ্ছে? হেপাটাইটিস নির্ণয়ের জন্য করা হচ্ছে। তাহলে একের অ্যান্সার কত? অবশ্যই একের অ্যান্সার হচ্ছে এ। অলরেডি জেরিন, তাসনিম, দীপ্তি অ্যান্সার করেছেন, অরিতে অ্যান্সার করেছেন, মিমু অ্যান্সার করেছেন, হেফি খাতুন অ্যান্সার। ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করবো, দেখি কে সবার আগে অ্যান্সার দেয়। আজকে দেখি শেষ পর্যন্ত ক্লাসে কে থাকতে পারে এবং যে যত বেশি ফ্রেন্ডদেরকে মেনশন এবং সঠিক উত্তর দিতে দেখি তাদের জন্য আমি কোনো গিফটের ব্যবস্থা করতে পারি কিনা। ওকে, পরের কোশ্চেন দেখেন চলে আসে, যেটা আমাদের ঢাবিতে 2023-24 কোশ্চেনটা আসছিল। আচ্ছা, কোশ্চেনে কি দেওয়া আছে? টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? চারটা অপশন দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্যাপসোমিয়ার, ক্যাপসিডস, ভিরয়েডস, নাকি কি বলছি গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, তো টোবাকো মোজাইক ভাইরাস, যে কোনো ভাইরাস থাকুক না কেন, সে টোবাকো মোজাইক হোক, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হোক না কেন, যে কোনো ভাইরাস হোক না কেন, তো এর প্রোটিন আবরণকে আসলে আমরা কি বলি? দেখেন, আমরা কিন্তু সবাই জানি যে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু আমাদের কি থাকতেছে? অবশ্যই আমাদের নিউক্লিক অ্যাসিড থাকতেছে, ঠিক আছে। এই কেন্দ্রীয় বস্তুটার বাহিরে আমরা যে আবরণটা দেখতে পারি, সে আবরণটা হলো প্রোটিন দ্বারা তৈরি। সে আবরণটাকে আমরা কি বলবো? সে আবরণটাকে আমি হলো ক্যাপসিড বলবো। এবং ক্যাপসিডের যে একক, সেই ক্যাপসিডের একককে আমি কি বলবো? অবশ্যই আমি ক্যাপসিডের একককে ক্যাপসোমিয়ার বলবো। এবং এই যে প্রোটিনের যে আবরণটা, কখনো কখনো এই ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ আমরা কি দেখতে পারি। আরেকটা আবরণ যে আমি দেখতে পারবো, সে আবরণটাকে আমি কি বলবো? অবশ্যই সে আবরণটাকে আমি এনভেলাপ বলবো। এই এনভেলাপটা আমাদের লিপিড আর প্রোটিনের সমন্বয়, কিসের সমন্বয়ে তৈরি হচ্ছে? অবশ্যই মাথায় রাখতে হবে গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি হচ্ছে। এবং এই এনভেলাপের যে একক, এই এনভেলাপের একককে আমি কি বলবো? অবশ্যই মাথায় রাখতে হবে এনভেলাপের এককে পেপ্লোমিয়ার বলতেছে। এখানে অনেকগুলো আমি ইনফরমেশন দিছি, প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, তাহলে টোবাকো মোজাইক যে কোনো ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা অবশ্যই কি বলবো? না ক্যাপসোমিয়ার, কখনোই না। ক্যাপসিডের একক হলো ক্যাপসোমিয়ার। ভিরয়েডস হলো একটা সাব ভাইরাল সত্তা। গ্লাইকোপ্রোটিন হচ্ছে এক ধরনের রাসায়নিক সাবস্টেন্স। অবশ্যই আমাদের অ্যান্সার হবে 2-এর বি। এই কোশ্চেনটা প্রায় সময় আমরা ভুল করি, আমি এই টেকনিকটা শিখে দিলাম, আপনাদের কিন্তু ভুল করা যাবে না। ওকে, অলরেডি আমাদের সাথে দীপান্বিতা রয় জয়েন করেছে, ইরিয়া, আয়রা, মেহু, মেহজাবিন, বৃষ্টি আছে। ওকে, আমরা সবাই দ্রুত আমরা কমেন্ট করব, একটু বেশি বেশি করে ফ্রেন্ড রেখে মেনশন করার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, পরে আমি 3 নম্বর কোশ্চেনটাতে চলে আসবো, সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখেন, পরে আমি চলে আসতেছি। দেখেন, পরের কথাটা হচ্ছে যে এই যে আমরা কিন্তু একটা কথা কিন্তু কি জানি, ভাইরাসকে কিন্তু কি বলি বলেন তো? আমরা কিন্তু ভাইরাসকে আমরা কি বলি? ভাইরাসকে বলি হচ্ছে যে জীব ও জ্বরের যোগসূত্র। আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু যদি কোশ্চেন দেয় জীব ও জ্বরের যোগসূত্র কাকে বলে, অবশ্যই মাথায় রাখতে হবে জীব এবং জ্বরের যোগসূত্র ভাইরাসকে বলবো। আচ্ছা, কেন আমি ভাইরাসকে জীব এবং জ্বরের যোগসূত্র বলি? এজন্যই বলি কারণ হচ্ছে যে ভাইরাসের মধ্যে আমাদের কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, আবার ভাইরাসের মধ্যে কিছু আমাদের রাসায়নিক বৈশিষ্ট্য আছে, কিছু লিভিং ক্যারেক্টারিস্টিক্স আছে এবং কিছু কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও আছে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার পার্ট করে কোশ্চেন আমাদের দিতে পারে কি ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যগুলো লেখো, আবার দিতে পারে কি ভাইরাসের হচ্ছে জীবীয় বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, তো এখন দেখেন একটু জীবীয় জ্বর বৈশিষ্ট্য কথাটার মানে কি? জ্বর বৈশিষ্ট্য মানে হচ্ছে যে যত না বোধক থাকবে, যেমন ভাইরাসটা অকোষীয়। ভালো কথা, কেন অকোষীয়? কারণ এদের কোনো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কিছুই নেই। আচ্ছা, পরের কথা কি বলছি? এদের আমাদের নিজস্ব কোনো বিপাকীয় কি নাই, এনজাইম নেই, এবং খাদ্য গ্রহণ করে
পুষ্টি ক্রিয়াও নয়। আর ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। আর জীবকোষের বাইরে ভাইরাস হলো রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। এ কটা হচ্ছে আমাদের জ্বরের বৈশিষ্ট্য। এ কটা জ্বরের বৈশিষ্ট্য 4টা পয়েন্ট আমরা লিখে দিব। আর জীবের বৈশিষ্ট্য যদি আমাদের দেয়, আমি কিভাবে খাতার মধ্যে লিখব? ভাইরাসের মধ্যে অবশ্যই পোষক কোষ, ভাইরাসের জন্য মাস্ট বি হোস্ট একটা সেল লাগবে। সে পোষক কোষের অভ্যন্তরে ভাইরাসে কি করতেছে? সংখ্যা বৃদ্ধি করে। এবং ভাইরাসের দেহটা জেনেটিক বস্তু ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। মাস্ট বি ভাইরাস কি করতে পারে? সে মিউটেশন করতে পারে। এই ভাইরাস মিউটেশন করছে বলেই কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিনটা খুব দেরি করে ওষুধ বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আর ভাইরাসের আমাদের কি আছে? অবশ্যই অভিযোজন ক্ষমতা আছে। ঠিক আছে, এগুলা আমরা জাস্ট এই কয়টা পয়েন্ট যদি জীবের বৈশিষ্ট্য দেয়, এই কয়টা পয়েন্ট সুন্দর করে লিখে দিব। জ্বরের বৈশিষ্ট্য দেয়, এই কয়টা পয়েন্ট আমরা সুন্দর করে লিখে দিব। আবার পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় ভাইরাসকে কেন জীব এবং জ্বরের যোগসূত্র বলা হয়, তাহলে আমি জীবের বৈশিষ্ট্য লিখব, জ্বরের বৈশিষ্ট্য লিখব, লাস্টে কি লিখব? ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্য বিদ্যমান, জ্বরের বৈশিষ্ট্য বিদ্যমান। এজন্য ভাইরাসকে আমি কি বলবো? জীব আর জ্বরের যোগসূত্র বলবো। এখন দেখেন সামিয়া জান্নাত বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন দেখেন জ্বর মানে কি বলছি ভাইয়া? যতগুলা নানা ব্যাপার আছে। তবে এখানে একটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে কিছু জ্বর বৈশিষ্ট্য আছে, মানে পজিটিভ ব্যাপার আছে। যেমন কত সব, কেন আমি সূত্রটা বলছি? ক দ্বারা আমরা কি করতে পারতেছি? ভাইরাসকে কেলাসিত করতে পারতেছি। ত দ্বারা আমরা কি করতে পারতেছি? তলানীকরণ করতে পারতেছি। ভাইরাস দ্বারা আমরা কি বানাতে পারতেছি? সাসপেনশন বানাতে পারতেছি। ভাইরাসকে আমি কি করতে পারতেছি? সেন্ট্রিফিউজ করতে পারতেছি। এগুলো পজিটিভ ব্যাপার, এটা পজিটিভ ব্যাপার। জ্বর মানে নেগেটিভ, তারপরেও জ্বর বাইরেও সেটা হচ্ছে যে আমাদের কিছু পজিটিভ ব্যাপার আছে। ভাইরাসকে কেলাসিত করা যায়, তলানীকরণ করা যায়, সাসপেনশন করা যাচ্ছে, সেন্ট্রিফিউজ করা যাচ্ছে। পজিটিভ হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু আমাদের ভাইরাসের জ্বরের বৈশিষ্ট্য। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু সবাই কমেন্ট করব আমরা, এই যে স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? সবাই যে বুঝতে পারেন সবাই একটু ইয়েস লেখে কমেন্ট করেন। এবং এই স্লাইডটা সবাই একটু স্ক্রিনশট লেখে সবাই এসএস লেখেন, সবাই এসএস লেখেন, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন এই স্লাইডটা সবাই বুঝতে পেরেছেন কিনা। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। আমি তো নেক্সট স্লাইডে চলে যাব। মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার, সামিয়া জান্নাত, সবাই একটু কথা বলবেন এই স্লাইডটা সবাই বুঝতে পেরেছেন কিনা, এখান থেকে কী ধরনের কোশ্চেন। ওকে, বৃষ্টি আক্তার বলছে জি। আমি সবার কাছ থেকে কমেন্ট, আমি সবার কাছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। ওকে ওকে, ঠিক আছে, বৃষ্টি আক্তার ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। T2 ব্যাকটেরিওফাজে কয়টা জিন থাকে? ঢাকা ইউনিভার্সিটি 2012-13-তে কোশ্চেনটা আসছিল। সবাই একটু কমেন্ট করবেন, বলেন T2 ব্যাকটেরিওফাজে আমাদের আসলে কয়টা জিন থাকে? বলেন T2 ব্যাকটেরিওফাজে কয়টা জিন থাকে? ধন্যবাদ তাসনিফ আফরাকে। ওকে, T2 ব্যাকটেরিওফাজে এখানে 4টা অপশন আছে আমাদের। একটু যদি কথা যদি বলি, T2, তারপর হচ্ছে যে T4, দেন হলো T6। হ্যাঁ, এই যে ভাইরাসগুলো যে আমাদের আছে, এই ভাইরাসগুলো যে আমাদের আছে, এরা হচ্ছে ব্যাঙ্গাচি আকার ভাইরাস। কি ভাইরাস? ব্যাঙ্গাচি আকার ভাইরাস, অথবা একে কি ভাইরাস বলা হচ্ছে? ট্যাডাপোল ভাইরাসও বলা হয়। আচ্ছা, খুব ভালো কথা। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আমাদের T2 ফাস্ট ভাইরাস, এ বেসিক্যালি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এজন্য একে আমরা কি বলবো? ব্যাকটেরিওফাজও বলে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই T2 ব্যাকটেরিওফাজের দুটি অংশ আছে। কি আছে? একটা আছে হলো মাথা, এবং আরেকটা কি আছে বলেন তো? লেজ আছে। ঠিক আছে, এখন এই যে T2 ব্যাকটেরিওফাজে জিন থাকে, মাথায় জিন থাকে। এখানে মাথায় জিনের সংখ্যা কয়টা? অবশ্যই মাথায় রাখবেন তার 150টি। এগেন আই রিপিট, কয়টা জিন থাকে? 150টি জিন থাকে। তাহলে 3-এর অ্যান্সার কত? অবশ্যই 3-এর অ্যান্সার হচ্ছে এ। দেখি মাই ডিয়ার স্টুডেন্টস কে কে আপনারা কমেন্ট করেছেন। মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ধন্যবাদ। 3-এর এ, মিমু, বৃষ্টি একটা। ওকে, আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবো। জান্নাত তুই বলছে যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। এটা কিন্তু আমি এর আগের অ্যান্সার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তারপর আমরা কোশ্চেনটা একটু অ্যান্সার করার চেষ্টা করব।
যেটা আমাদের ঢাবিতে 10-11তে কোশ্চেনটা আসছিল। আচ্ছা, কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, ব্যাকটেরিওফাজ কি? এগেন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাকটেরিওফাজ কি? 4টা অপশন দেওয়া আছে, ভাইরাস ধ্বংসকারী ব্যাকটেরিয়া, মানবদেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, নাকি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস, নাকি কোনোটি নয়। সবাই তো আমরা কমেন্ট করার চেষ্টা করবো, বলেন ব্যাকটেরিওফাজটা আসলে কি? যে ভাইরাসটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। আপনাদের দেখেন এই দুটো অ্যান্সার তো কখনোই হবে না, এই দুটো অ্যান্সার কখনোই হবে না। আপনাদের কনফিউশন হবে এ নম্বর নিয়ে এবং সি নম্বর নিয়ে। ব্যাকটেরিওফাজ মাথায় রাখবেন মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে কিল করে, যে ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে, সেটা হচ্ছে। তার মানে অ্যান্সারটা কী হবে বলেন তো? অবশ্যই মাথায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস হচ্ছে আমাদের ব্যাকটেরিওফাজ। অবশ্যই অ্যান্সার কী হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 4 অলরেডি অ্যান্সার করেছে আইরিন, বৃষ্টি আক্তার, দীপান্বিতা রয়, মিমু। আমি কিন্তু ফার্স্ট অ্যান্সার চাচ্ছি সবার আগে। আমি কিন্তু বারবার বলছি আজকে যে বেশি কমেন্ট করবে, যে বেশি ফ্রেন্ডেরকে মেনশন করবে, ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিবে, তাদের জন্য হয়তো আমরা গিফটও দিতে পারি, সঠিক উত্তর দিতে দিবেন, ঠিক আছে? ওকে। অর্পিতা অর্পণা বলেছে কেমন আছেন পাপ্পু ভাইয়া? জি আলহামদুলিল্লাহ অর্পিতা অর্পণা। আপনার আশা করি মনে হয় আপনি এবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আসেন, খুবই ধন্যবাদ আপনাকে, শুভকামনা আপনার জন্য, ঠিক আছে? আপনি এবার নার্সিংয়ে খুব ভালো করেছে অর্পিতা অর্পণা। সে গত বছর স্টুডেন্ট ছিল, সে নার্সিংয়ে চান্স পেয়েছে, সে বরিশাল নার্সিংয়ে আছে। দোয়া করি আপনার জন্য অর্পিতা অর্পণা, আপনার জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, এখানে বেশ কয়টা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে। পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে এখানে, বেশ কয়টা, এখানে রিপিট, এখানে কিন্তু বেশ কয়টা পয়েন্ট দেওয়া আছে, এই কয়টা পয়েন্ট আমি একটু আলোচনা করব। এখানে কিন্তু দেখেন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু ইমার্জিং ভাইরাস আছে, ভিরিয়ন আছে, নিউক্লিওক্যাপসিডস আছে, সাবভাইরাল সত্তা, ভিরয়েডস, পিরিয়ন, স্যাটেলাইট। এই কয়টা পয়েন্ট না আমাদের কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে, আবার আমাদের কিসের জন্য পড়তে হবে বলেন তো? আমাদের এমসিকিউর জন্য পড়তে হবে, রিটেনের জন্য পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু যদি আপনাদের সামনে যদি কথা বলতে চাই মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেন প্রথমে যদি কথা বলতে চাই ইমার্জিং ভাইরাসটা মানে কি, দেখেন সবাইটা কথা বলি, সবাইটা কমেন্ট করেন, বলেন সবাইটা কমেন্ট করবেন ইমার্জিং ভাইরাস এইটার মানে কি, সবাইটা কমেন্ট করবেন। ইমার্জিং ভাইরাস এই কথাটার মানে কি? মাথায় রাখবেন যে ভাইরাসটার পোষক ছিল একটা, কিন্তু বর্তমানে পোষক হয়ে গেছে আরেকটা, সে ভাইরাসগুলোকে আমরা কি বলবো? অবশ্যই ইমার্জিং ভাইরাস বলবো। এই ইমার্জিং ভাইরাস কোনগুলা, এটা মনে রাখার সূত্রটা হচ্ছে যে SARS, সার্স। কেন SARS, সার্স? আমি আবার বলতেছি আমাদের ইমার্জিং যে ভাইরাস যে আসতেছে, সেই ইমার্জিং যে ভাইরাসটা আসতেছে, আমি আবার বলতেছি ইমার্জিং ভাইরাসটা মনে রাখার সূত্রটা কি? মাথা রাখবেন ইমার্জিং ভাইরাসটা মনে রাখার সূত্র হল হেন্স, HENRS। কেন HENS? হেন্স কেন? H ফর কি ভাইয়া? H ফর হচ্ছে HIV, E ফর কি ভাইয়া? E ফর হচ্ছে ইবোলা, N ফর কি? N ফর হচ্ছে নীল, এবং S ফর কি? S ফর হচ্ছে সার্স, এবং আরেকটা ভাইরাস যুক্ত করবেন সেটা হচ্ছে করোনা ভাইরাস। এগুলোও কিন্তু আমাদের ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, আবির বলছে ভাইয়া আপনি কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন। এই যে ভাই কমেন্টে রিপ্লাই দিলাম তো, আর যে আবির। ওকে, দেখেন ইমার্জিং ভাইরাসের ব্যাপারটা হলো যে যার কি ভাইয়া, যার হচ্ছে যে পোষক ছিল একটা, কিন্তু বর্তমানে পোষক হয়ে গেছে আরেকটা, সেটা ইমার্জিং ভাইরাস। এগুলা কোনগুলো আসলে? HIV, ইবোলা, নীল, সার্স এবং করোনা। একটু যদি কথা বলি, দেখেন মাই ডিয়ার স্টুডেন্টস, HIV এর আদি পোষক ছিল কিন্তু বানর, কিন্তু বর্তমানে পোষক হয়ে গেছে কিন্তু মানুষ। এগুলা কিন্তু আমাদের কি হচ্ছে? ইমার্জিং ভাইরাস। আচ্ছা, এখন আমাদের বেশ করা কথা নিয়ে আমি একটু যদি কথা বলতে চাই, দেখেন সেটা একটু যদি কথা বলতে চাই, সবাই একটু লক্ষ্য করবেন। আমরা ভাইরাস মানে কি জানি? সবাই একটু কমেন্ট করেন। আমরা ভাইরাস মানে কি জানি? ভাইরাস মানে জানি হচ্ছে যে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। ভাইরাস মানে আমি কি জানি?
প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। এবং আমাদের সামনে একটা কথা বারবার ভেসে আসে, ভাইরাস হয়তোবা মানেই হচ্ছে যে সে সংক্রমণ করবে, আসলে কিন্তু সেটা না। এমন কিছু কিছু ভাইরাস আছে তারা কখনোই কি করতেছে না বলেন তো, সংক্রমণ করে না। মাথা রাখবেন, যে ভাইরাসগুলো সংক্রমণ করে, যে ভাইরাসগুলো সংক্রমণ সক্ষম, তাকে আমি কি বলবো, ভিরি অন। কেমনে মনে রাখবো, হি ইজ অন ফায়ার, বলেন সে রেগে মেগে আগুন, এজন্য কি হবে, ভিরিয়ন। আর যে ভাইরাসটা সংক্রমণের ক্ষমতাহীন নয়, তাই সংক্রমণ করতে পারে না, সংক্রমণ করতে পারে না, তাকে আমি কি বলবো, অবশ্যই মাথা রাখবেন, তাকে আমি নিউক্লিও ক্যাপসিড বলবো, কারণ এই টার্মগুলা পরীক্ষার মধ্যে আপনারা ভুল করেন। এগেইন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, সব ভাইরাসই যে সংক্রমণ করবে সেটা কিন্তু না। যে ভাইরাসগুলো সংক্রমণ করে সে রেগে আছে, মানে হি ইজ অন, ভেরি অন। আর যে ভাইরাসটা সংক্রমণ করবে না, সংক্রমণ ক্ষমতাহীন, তাকে আমরা কি বলবো মাই ডিয়ার স্টুডেন্টস, নিউক্লিও ক্যাপসিড বলবো। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সাব ভাইরাল সত্তা। এগেন আই রিপিট, কি বলছি, সাব ভাইরাল সত্তা। সাব ভাইরাল সত্তা কি কি আছে বলেন তো, অবশ্যই আমাদের কি আছে, ভি রয়েটস আছে, এবং এছাড়া আমাদের কি আছে বলেন তো, পিরিয়ন আছে, ভিরয়েডস আছে এবং পিরিয়ন আছে। দেখেন ভিরয়েডস কথাটার মানে কি, সাব ভাইরাল সত্তা, এ কথাটার মানে কি, হয় আপনার নিউক্লিক অ্যাসিড থাকবে, আর না হলে পিরিয়ডস থাকবে, আর নাহলে আপনার প্রোটিন থাকবে। যেমন পিরিয়ন, পি মানে শুধুমাত্র এখানে আমাদের কি আছে, শুধুমাত্র একটা শূন্য প্রোটিনের আবরণ আছে, শুধুমাত্র এই জায়গায় কি আছে, শূন্য প্রোটিনের আবরণ আছে, এখানে কোনো নিউক্লিক কিন্তু অ্যাসিড নাই। আর ওয়েটস মানে মতো, এখানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে, আরএনএ আছে। মাথা রাখবেন, এখানে শুধুমাত্র আমাদের কি আসতেছে, এক সূত্রক আরএনএ আছে। এবং এই যে ভিরয়েডসটা আমাদের কার জন্য দায়ী মনে করা হচ্ছে, হেপাটাইটিস ডি এর জন্য দায়ী করা হচ্ছে। এবং পিরিয়ন দ্বারা আমাদের গরুতে রোগ সৃষ্টি হচ্ছে, ভেড়াতে রোগ সৃষ্টি হচ্ছে, এবং কোথায় রোগ সৃষ্টি হবে বলেন তো মাই ডিয়ার স্টুডেন্টস, মানুষের রোগ সৃষ্টি হয়। গরুতে কি রোগ সৃষ্টি হচ্ছে বলেন তো, সেটা হচ্ছে যে সেটা গরুতে কি রোগ সৃষ্টি হচ্ছে, আমাদের ম্যাটকাও হবে, ভেড়াতে স্কারপিও, মানুষে হবে কুরু হবে। ঠিক আছে, ওকে, একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ সবগুলার সংজ্ঞায় কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সবাই এই যে কথাগুলো যে বললাম, এটা কিন্তু আমি বারবার বলবো, এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সবাই এই ইনফরমেশনে ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দেন। সবাই যদি বুঝতে পারেন সবাই একটু ইয়েস লেখে সবাই কমেন্টে জানাই দেন। আমি সবার কাছে জানতে চাচ্ছি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, কারণ এই জিনিসটা আমি ওভারশিওর 100%-এর মধ্যে মোর দেন 80% স্টুডেন্ট এই জিনিসগুলো আসলে বুঝতে পারি না। আমরা পরীক্ষার মধ্যে আমরা তো পাজেল খেলি। সবাই বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে জানাই দেন। সবাই বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দেন। সবাই আমরা বুঝতে পারছেন না সবাই একটু কমেন্ট করে জানাই দেন। সবার কাছ থেকে জানতে চাচ্ছি সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা এভরিওয়ান, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। এবং যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার দেই নাই, ফ্রেন্ডদেরকে মেনশন করি না, আমরা দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব, বেশি করে মেনশন করব, বেশি করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা। সবাই ওকে। তাসনিয়া আফরা বলছে ইয়েস, মিমু বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ। ঠিক আছে, বৃষ্টি একটা জি স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা, এখন আমি 5 নম্বর কোশ্চেনটাতে চলে আসবো। আচ্ছা দেখেন, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2014-15-তে কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি দেওয়া আছে আগে আমাকে কোশ্চেনটা বুঝতে হবে ভাইরা। দেখেন, একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কি? আমি এগেন আই রিপিট, একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কি? দেখেন, একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কি? দেখেন, আমরা কিন্তু জানি ভাইরাসকে কিন্তু আকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। আচ্ছা, এখন একটা ভাগ আছে আমাদের সিলিন্ড্রিক্যাল ভাইরাস। এগেন আই রিপিট, কি বলছি, সিলিন্ড্রিক্যাল। এর আরেকটা নাম আছে যে সূত্রাকার, সিলিন্ড্রিক্যাল ভাইরাস অথবা সূত্রাকার ভাইরাস, অথবা কি ভাইরাস বলছে বলেন তো, থ্রেড শেপ ভাইরাস। এগেন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, কি ভাইরাস? থ্রেড শেপ ভাইরাস। ঠিক আছে, থ্রেড শেপ ভাইরাস। এখন দেখেন, এই সিলিন্ড্রিক্যাল, সূত্রাকার বা থ্রেড শেপ ভাইরাস কোনগুলা, আমি কিন্তু বারবার বলতেছি এই টপিকসটা পরীক্ষার জন্য যে কোনোখানে, রাজশাহীতে দেন, কৃষিতে দেন,
গুচ্ছতে দেন, ঢাবিতে দেন, জাহাঙ্গীরনগরে দেন, যে কোনো দেন না কেন, এগুলো কিন্তু ইভেন বিউপিতে দেন না কেন, পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ মাই ডিয়ার স্টুডেন্টস। দেখেন এই যে আমরা ভাইরাসকে কিন্তু বিভিন্ন ভিত্তিতে ভাগ করতে পারি, যেমন দন্দাকার ভাইরাস আছে, গোলাকার ভাইরাস আছে, ঘনক্ষেত্রাকার ভাইরাস আছে, ব্যাঙ্গাচিয়াকার ভাইরাস আছে, সিলিন্ড্রিকার ভাইরাস, অনেকগুলো কিন্তু ভাগ আছে, ঠিক আছে। আচ্ছা, তো সিলিন্ড্রিকার বা সূত্রাকার বা থ্রেডসের ভাইরাসগুলা, এটার মনে রাখার একটা সূত্র আছে মাই ডিয়ার স্টুডেন্টস। কি বলেন তো? ইবলিস, ইবলিস, ইবলিস। কেন? রস্যইতে কি ভাইরাস? রস্যইতে হচ্ছে ইবোলা ভাইরাস, এবং দন্তাস্বতে কি ভাইরাস? স্ট্রিক ভাইরাস। এবং এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমরা ভুল করি। তাহলে সিলিন্ড্রিকার বা সূত্রাকার ভাইরাস মনে রাখার সূত্রটা কি বললাম? ইবলিস। রস্যইতে হলো ইবোলা ভাইরাস, আর দন্তাস্বতে কি ভাইরাস বলছি বলেন তো? অবশ্যই আমাদের স্ট্রিক ভাইরাস। আচ্ছা, তাহলে আমি একটু যদি আপনাদের সামনে আলোচনা করি, সূত্রাকার ভাইরাসের উদাহরণ টিটোফাস না, টিএমভি না, তাহলে আমাকে একটু জানতে হবে এই যে টিটু যে ফার্স্ট যে আছে, এটা আসলে দেখতে কিরকম? অবশ্যই মাথা রাখবেন, এটা দেখতে হচ্ছে ব্যাঙ্গাচি আকার। কিসের মতো? ব্যাঙ্গাচি আকার। টিএমভি, টিএমভি এটা দেখতে কিরকম? অবশ্যই মাথা রাখবেন, এটা দেখতে হচ্ছে আমাদের দন্দাকার ভাইরাস, ঠিক আছে। এইচআইভি এটা দেখতে কিরকম? গোলাকার বা স্পেরিক্যাল ভাইরাস। তাহলে অ্যান্সার কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই একটা কমেন্টে জানান। অনেকে অ্যান্সার করেছে, আরিফ মাহমুদ, আইরিন, জেরিন তাওয়াচ্ছুম, দীপ্তি। ওকে, 5-এর অ্যান্সার হচ্ছে কোনটা? অবশ্যই সূত্রাকার ভাইরাস বলছি, অবশ্যই অ্যান্সার হবে এ। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, এই অ্যান্সারগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, মহিমা আক্তার লিমার, আলহামদুলিল্লাহ, তার কতটা কনফিডেন্স পরীক্ষার হলে? এরকম কনফিডেন্সে থাকা উচিত সবার। ও কিন্তু কমেন্টে লিখছে 5-এর এ হবেই হবে, তার মানে সে কতটা কনফিডেন্ট আছে। হ্যাঁ, 5-এর এই অ্যান্সার, 5-এর এই অ্যান্সার, ভুল করা কিন্তু যাবে না। 5-এর এই অ্যান্সার। ধন্যবাদ মেহু মেজাবিন, রিমি খাতুনকে ধন্যবাদ। ওকে, মাশাল্লাহ, সবাই তো আমরা কমেন্ট করব, একটু সবাই আমরা ফ্রেন্ড রেখে ক্লাস করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসবো। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে? যেটা 13-14তে কোশ্চেনটা আসে, একটু বোঝার চেষ্টা করবেন। এগেন আই রিপিট, কোশ্চেনটা কি করছে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কার্যকর হচ্ছে কোন ক্ষেত্রে? একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এনজাইম, এনজাইমটা কিন্তু প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো না। এনজাইম যে থাকতেই হবে এরকম কোনো কথা নেই। আমরা শুধুমাত্র টিটোফাস ব্যাকটেরিয়াতে এনজাইম দেখতে পারি। আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আমরা এনজাইম দেখতে পারবো, এবং আমরা কোথায় এনজাইম দেখতে পারবো? এইচআইভি ভাইরাসে এনজাইম দেখতে পারবো। আমার কোশ্চেন হচ্ছে যে টিটোফাসে আমি যে এনজাইমটা দেখতে পারবো, সে এনজাইমটার নাম হচ্ছে যে লাইসোজাইম এনজাইম, ঠিক আছে। আর ইনফ্লুয়েঞ্জা যে আমাদের আসতেছে, সেই ইনফ্লুয়েঞ্জাতে আমরা কি এনজাইম দেখতে পারবো? অবশ্যই মাথা রাখবেন, আমরা এখানে যে এনজাইমটা দেখতে পারবো, সেই এনজাইমটার নাম হচ্ছে যে নিউরামিনিডেস এনজাইম। এবং এইচআইভিতে আমি কি এনজাইম দেখতে পারবো? অবশ্যই মাথা রাখবেন, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দেখতে পারবো। কি দেখতে পারবো? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু মাথা রাখতে হবে। তাহলে আমি কিন্তু বারবার বলছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সব ভাইরাসে কিন্তু এনজাইম দেখতে পাবো না, শুধুমাত্র টিটোফাস, ইনফ্লুয়েঞ্জা আর এইচআইভিতে আমি এনজাইম দেখতে পারি। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কার্যকর হয় কোনটির ক্ষেত্রে? টিএমভি না, টিএমভিতে আমি এনজাইমই পাবো না। টিটু ব্যাকটেরিওফাজে আমি অন্য একটা এনজাইম পাচ্ছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে অন্য একটা। তো অবশ্যই মাথা রাখবেন 6-এর অ্যান্সার কত মাই ডিয়ার স্টুডেন্ট বলেন তো? সি। অবশ্যই মাথা রাখবেন এইচআইভিতে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইমটা পাই। ওকে, তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করি, সবাই দ্রুত মেনশন করি, সবাই দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করি এবং কমেন্ট করার চেষ্টা করি সবাই আমরা। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাইরাসে কিন্তু আমাদের অপকারিতাও আছে এবং আমাদের কি আছে বলেন তো? উপকারিতাও আছে, ঠিক আছে।
তো ফার্স্টে আমি আপনাদেরকে যদি একটু কথা বলি ভাইরাসের অপকারিতা নিয়ে কথা বলি, পরীক্ষার মধ্যে কিন্তু লিখিত পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে ভাইরাসের অপকারিতা কোনগুলো সেগুলো একটু আলোচনা করো। দেখেন ভাইরাসের অপকারিতার মধ্যে কি কি আসতেছে, ভাইরাসের অপকারিতা যেগুলো আসতেছে সে আমাদের মানব দেহে সে কী করবে, বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস এই সমস্ত রোগগুলো সে কী করে সৃষ্টি করে। এবং এই লাইনটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কতগুলা উদ্ভিদে, এখানে রিপিট, কতগুলা উদ্ভিদে রোগ সৃষ্টি করে, সবাইটা কমেন্ট করেন তো কতগুলা উদ্ভিদে সে রোগ সৃষ্টি করে। 300 উদ্ভিদে রোগ সৃষ্টি করে। 300 উদ্ভিদ রোগ ভাইরাস দ্বারা ঘটে থাকে। এখানে রিপিট, কয়টা উদ্ভিদের রোগ বয়ন্ত ভাইরাস দ্বারা ঘটে থাকতেছে? 300 উদ্ভিদের রোগ আমাদের ভাইরাস দ্বারা ঘটে থাকতেছে। আর ফার্স্ট ভাইরাসে মানুষের কিছু উপকারিতাও আছে। আর আমাদের এখানে একটা কথা বলা আছে যেটা ইবোলা ভাইরাস এবং কি ভাইরাস, জিকা ভাইরাস। এখন এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে প্রায় সময় কিন্তু আপনারা পাবেন, যে কোনোখানে পরীক্ষা দিতে যান না কেন। বলেন তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেহের কোষ ফেটে যাচ্ছে কোন ভাইরাসের জন্য? সবাই একটু কমেন্ট করেন, বলেন দেহের কোষ ফেটে যাচ্ছে, দেহের কোষ ফেটে যাচ্ছে কোন ভাইরাসের জন্য? অবশ্যই মাথা রাখবেন, দেহের কোষ ফেটে যাচ্ছে ইবোলা ভাইরাসের জন্য। আর জিকা ভাইরাসটা এটা একটা ফ্লাভি ভাইরাস এবং জিকা ভাইরাসের সংক্রমণের জন্য আমাদের কি রোগ হচ্ছে বলেন তো মাই ডিয়ার স্টুডেন্টস? মাইক্রোসেফালি হচ্ছে। কি হচ্ছে? মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি এমন একটা রোগ সেটা হচ্ছে যাতে নবজাতক শিশুদের মাথা এবং সে অপরিণত মস্তিষ্ক নিয়ে যদি জন্মগ্রহণ করে সে রোগটাকে আমরা কি বলবো? অবশ্যই হচ্ছে মাইক্রোসেফালি বলবো। ঠিক আছে, ওকে। আমরা এবার পরের কোশ্চেনে চলে আসবো, যেটা 10-11তে কোশ্চেনটা আসছিল। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। আমরা সবাইকে আমি 2 সেকেন্ড সময় দিব, সবাইকে আমি 2 সেকেন্ড সময় দেবো। 2 সেকেন্ডের মধ্যে আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। কোশ্চেনটা কি দেওয়া আছে? ভিরিয়ন গঠিত হয় কি দ্বারা? 4টা অপশন দেওয়া আছে। ভিরিয়ন গঠিত হচ্ছে কি দ্বারা? সবাই একটু আমরা কমেন্ট করি, বলেন ভিরিয়ন গঠিত হচ্ছে কি দ্বারা? সবাই কমেন্ট করেন। দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম ভিরিয়ন মানে কি, হি ইজ অন ফায়ার, মানে যে ভাইরাসটা সংক্রমণক্ষম। আর ভিরিয়ন মানে কি, অবশ্যই সেখানে প্রোটিন থাকবে এবং অবশ্যই সেখানে কি থাকবে বলেন তো? অবশ্যই সেখানে নিউক্লিক অ্যাসিডও থাকবে। অবশ্যই সেখানে কি থাকতেছে? নিউক্লিক অ্যাসিডও থাকতে। তাহলে ভিরিয়ন গঠিত হচ্ছে না শুধু প্রোটিন না, প্রোটিনো লিপিড না, শুধু নিউক্লিক। অ্যান্সার কি হচ্ছে? ডি। সাথে অ্যান্সার কি হবে বলেন তো? অবশ্যই মাথায় রাখবেন, সাথে অ্যান্সার ডি। তার মানে ভিরিয়ন গঠিত হচ্ছে কি দ্বারা? নিউক্লিক অ্যাসিড। আর হচ্ছে কি দ্বারা বলেন তো? অবশ্যই আমাদের প্রোটিন দ্বারা। নিউক্লিক অ্যাসিড কি দ্বারা হচ্ছে? প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25-এর কোশ্চেনটা কিন্তু আসছিল এটা। আচ্ছা, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25-এর কোশ্চেনটা কিন্তু আমাদের আসছিল। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে? ভাইরাসের লিপিড বা লিপোপ্রোটিনের স্তরের একককে কি বলে? আমি একটু কথা যদি বলি, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে ক্যাপসিডের বাহিরে আরেকটা আবরণ দেখতে পারি, সে আবরণটা হচ্ছে আমাদের লিপিড বা লিপোপ্রোটিন বলি। তো এই লিপিড বা লিপোপ্রোটিনের যে আবরণ সেটাকে আমি অবশ্যই কি বলবো? এনভেলাপ বলবো। কি বলবো? এনভেলাপ বলবো। এই এনভেলাপের যে একক তাকে আমি কি বলতেছি? অবশ্যই মাথা রাখতে হবে, এনভেলাপের একক আমি কি বলবো? অবশ্যই পেপলোমিয়ার বলবো। তাই দেখেন কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? লিপোস্যাকারাইড না, প্যারিডিয়াম না, পেলিসাইট না। অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার হচ্ছে আমাদের পেপলোমিয়ার। অ্যান্সার কি হবে বলেন তো? পেপলোমিয়ার। সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি, অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, অ্যান্সার কি হবে বলেন তো? পেপলোমিয়ার। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, এখানে আমি বেশ কয়েকটা ভাইরাসের নাম দিছি। যেমন দেখেন প্রথম আমাদের একটা ভাইরাস সম্পর্কে কথা বলি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য বা লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিপা ভাইরাস। এগেন আই রিপিট, কি ভাইরাস? নিপা ভাইরাস। ঠিক আছে, আচ্ছা শুনেন তো, নিপা ভাইরাস যে আমাদের আসতেছে, তো নিপা ভাইরাসের বাহককে অবশ্যই হচ্ছে বাদুড় এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমে এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হয়। এবং এই নিপা ভাইরাস যদি কখনো কারো হয়ে থাকে, তখন আমাদের কি হচ্ছে? শ্বসনতন্ত্রের জটিলতার জন্য মানুষের মৃত্যু ঘটতেছে। আমরা অনেক সময় বাইরে থেকে খেজুর রস খাই, দেখবেন যে সামনে যে শীতকাল আসতেছে, শীতকালে দেখবেন যে নিপা ভাইরাসের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। বেসিক্যালি নিপা ভাইরাসের বাহক হচ্ছে আমাদের বাদুড় এবং কাঁচা খেজুরের রস খেলে নিপা ভাইরাসের জন্য বেসিক্যালি যে রোগটা হবে সে রোগটার নাম হচ্ছে সার্স। এগেন আই রিপিট, সার্স, SARS, সার্স। আমাকে পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয় সার্স রোগের জন্য দায়ী ভাইরাসটার নাম কি?
অবশ্যই অ্যান্সার কী হবে বন্ধু, নিপা ভাইরাস। এবং এই নিপা ভাইরাসের জন্য কি হচ্ছে, আমাদের শ্বসনতন্ত্রজনিত সমস্যা আমাদের দেখা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন বার্ড ফ্লু, ফ্লুটা কিন্তু একটা আমরা কিন্তু সবাই জানি, ফ্লু মানে কি, ঠান্ডা। তো আমাদের মাথা রাখবেন আমরা কিন্তু দুই ধরনের হচ্ছে ফ্লু দেখতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে যে দুই ধরনের ফ্লু দেখতে পারি, একটা হচ্ছে সোয়াইন ফ্লু, দুই ধরনের ফ্লু কিন্তু আমরা দেখতে পারবো, দুই ধরনের ফ্লু কিন্তু আমরা দেখতে পারবো। একটা কি ফ্লু বলেন তো, সোয়াইন ফ্লু, একটা হচ্ছে সোয়াইন ফ্লু, আর আরেকটা কি বলেন তো, বার্ড ফ্লু। তো মাথা রাখবেন সোয়াইন ফ্লুটা আসলে কি আর বার্ড ফ্লুটা কোনটা, একটা হচ্ছে সোয়াইন ফ্লু, একটা হচ্ছে বার্ড ফ্লু, একটা হচ্ছে সোয়াইন ফ্লু, একটা হচ্ছে বার্ড ফ্লু, ঠিক আছে। সোয়াইন ফ্লুটা কি হচ্ছে, সোয়াইন ফ্লুর সংকেতটা কি, সোয়াইন ফ্লুর সংকেতটা কি, অবশ্যই মাথায় রাখবেন সোয়াইন ফ্লুর সংকেত হলো H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু, আর বার্ড ফ্লু কি হচ্ছে বলেন তো, H5N1 হচ্ছে আমাদের হচ্ছে বার্ড ফ্লু, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে চিকুনগুনিয়া, কেউ কি বলতে পারবেন চিকুনগুনিয়াকে কি রোগ বলা হয়, সবার কাছ থেকে একটু কমেন্টকে জানতে আছে, বলেন চিকুনগুনিয়াকে কি রোগ বলা হয়। একজন কমেন্ট করছে স্যার কি গিফট দিবেন, স্যার কি গিফট দিবেন, ওকে বৃষ্টি রাখতে দেখি দেখি কি গিফট দেওয়া যায়, শেষ পর্যন্ত থাকেন আপনারা, দেখি কি গিফট দেওয়া যায়, শেষ পর্যন্ত আপনারা থাকেন এবং ক্লাসটা বেশি বেশি করে টাইমলাইনে শেয়ার করেন, ফ্রেন্ডকে মেসেজ করেন। দেখেন চিকুনগুনিয়াকে আমরা কিন্তু আরেকটা রোগ বলতে পারি, সেটা হচ্ছে ল্যাংড়া রোগ বলতে পারি। এগেন আই রিপিট, চিকুনগুনিয়াকে কি রোগ বলে বলেন তো মাই ডিয়ার স্টুডেন্টস, ল্যাংড়া রোগ বলে। চিকুনগুনিয়াকে কি রোগ বলে, কথা বলেন, চিকুনগুনিয়াকে কি রোগ বলবো আমরা, ল্যাংড়া রোগ বলবো। আর ডেঙ্গু যে আমাদের আসতেছে, ডেঙ্গুকে আমি কি রোগ বলবো, অবশ্যই মাথায় রাখবেন ডেঙ্গুকে হচ্ছে যে হাড় ভাঙ্গা জ্বর বলে। ডেঙ্গুকে কি বলতেছে, হাড় ভাঙ্গা জ্বর বলতেছে। আর হচ্ছে যে কাকে কি বলতেছে, চিকুনগুনিয়াকে আমরা কি বলতেছি, ল্যাংড়া রোগ বল। 2017 সালে চিকুনগুনিয়ার প্রভাবক ছিল, ঠিক আছে। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন ব্যাপারটা হচ্ছে যে কি হয়েছিল, যখন আমার জ্বর হয়েছিল চিকুনগুনিয়া জ্বরটা প্রচণ্ড, প্রায় 3 মাস পর্যন্ত আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে, জন্য এটাকে কি বলা হচ্ছে, ল্যাংড়া রোগ বলা হয়, ঠিক আছে। কি রোগ বলা হচ্ছে, ল্যাংড়া রোগ বলা হয়। কি রোগ বলা হচ্ছে, ল্যাংড়া রোগ বলা হচ্ছে। ডেঙ্গুকে কি বলা হচ্ছে, হাড় ভাঙ্গা জ্বর বলা হয়, ঠিক আছে। ওকে, এরপরে আমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একটা কোশ্চেন দিয়েছিল 2024-25-এ, সবাই একটু আমরা অ্যান্সার করবো। দেখি এটা কিন্তু একদম বেসিক কথা, কোনো বইয়ের ভিতরে নাই, সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো, সবাই আমরা অ্যান্সার করবো, বলেন সবাই একটু অ্যান্সার করবো, সবাই আমরা অ্যান্সার করবো, বলেন কোশ্চেন কি দেওয়া আছে, ভাইরাসের গাঠনিক উপাদান নয় কোনটা। আসলে ভাইরাসের কোনটা গাঠনিক উপাদান নয়, এখানে 4টা অপশন আছে, সবাই একটু অ্যান্সার করেন, বলেন কোনটি ভাইরাসের গাঠনিক উপাদান নয়, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, রাইবোজোম, নাকি সবগুলো। গাঠনিক উপাদান কোনটি নয়, কোনটি নয়, মানে কোনটা নয় বলেন। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ভাইরাস, আমরা অবশ্যই মাথা রাখবেন ভাইরাসটা কিন্তু অকোষীয়। এখানে রিপিট, ভাইরাসটা কি বলছি, অকোষীয়। তার মানে কি কোষের ভিতরে কোনো কিছুই তো থাকার কথা না, তার মানে অ্যান্সার কি হচ্ছে সবগুলো, কোনোটাই উপাদান নয়, সবগুলো উপাদান নয়, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন একই কোশ্চেনে দিছে কোনটি ভাইরাসের উপাদান নয় দিছে, 10 নম্বর কোশ্চেনে সবাই কোনটি ভাইরাসের উপাদান নয়। আচ্ছা এই কোশ্চেন স্কিপ করে, ওকে। পরের কোশ্চেন দেখেন, ভাইরাস কি দ্বারা তৈরি, এটা কিন্তু খুবই একটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25-এ আসছিল। আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিব না, সবাই একটু আমরা অ্যান্সার করব, বলেন সবাই একটু অ্যান্সার করব, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, ভাইরাস কি দ্বারা তৈরি, সবাই কমেন্ট করবেন, ভাইরাস কি দ্বারা তৈরি, বলেন। তানিশা আফরা, রিমি খাতুন, সবাই অ্যান্সার করেন, বলেন ভাইরাস কি দ্বারা তৈরি, ভাইরাস কি দ্বারা তৈরি, কোষ গহ্বর, কোষ প্রাচীর, না। সেন্ট্রিওলার সেন্ট্রোজোম, না। লাইসোজোম, রাইবোজোম, না। ভাইরাস তারা কি দ্বারা তৈরি, অবশ্যই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমন্বয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, অবশ্যই ভাইরাস হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন ভাইরাসে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে কি বলা যেতে পারে। 4টা অপশন আছে, নিউক্লিয়েট, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইট, নাকি নিউক্লিওলাস। সবাই একটু অ্যান্সার করেন, বলেন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে কি বলা যেতে পারে, বলেন। নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে কি বলা যেতে পারে। এখানে কিন্তু 4টা অপশন আছে, নিউক্লিয়েট, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইট, নাকি নিউক্লিওলাস। ব্যাপার হচ্ছে যে এখানে অ্যান্সারটা হবে ব্ল্যাঙ্ক, এটা একটাও অ্যান্সার নাই এখানে। তার মানে আমরা কি বুঝলাম, জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে আমাদের ব্ল্যাঙ্ক অ্যান্সারও থাকতে পারে। তো সাবধান, কেউ যদি ভুলে আবার যে কোনো একটা দাগায় আসেন
তার কিন্তু অবশ্যই তার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তার মানে ডি ইউনিটটা আমাদের কি ব্ল্যাঙ্ক অ্যান্সারও হইতে পারে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক অ্যান্সারও হইতে পারে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক অ্যান্সারও হইতে পারে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, চলে আসি। লিপো ভাইরাস 9 কোনটা, যেটা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 24-25-এ আসছিল। আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, বলেন কোনটি লিপো ভাইরাস 9? সবার কাছ থেকে কমেন্ট করেন, বলেন কোনটি লিপো ভাইরাস, সবাই কমেন্ট করবেন, বলেন কোনটি লিপো ভাইরাস 9, সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, বলেন লিপো ভাইরাস কোনটি 9। দেখেন, করোনা ভাইরাস এটা একটা লিপো ভাইরাস, এইচআইভি এটা একটা লিপো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এটাও একটা লিপো ভাইরাস, কিন্তু টিএমভিটা কিন্তু লিপো ভাইরাস নয়, টিএমভিটা লিপো ভাইরাস নয়। তাহলে 13-এর অ্যান্সার কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? 13-এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ঠিক আছে, 13 অ্যান্সার কত? 13 অ্যান্সার আমাদের ডি, 13 অ্যান্সার কত? 13 অ্যান্সার আমাদের ডি হচ্ছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ জেরিন, তাসনিম, দীপ্তি, মেহরুন নেশা, বৃষ্টি আক্তার। ওকে, সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু আমরা কমেন্ট করব। আচ্ছা, পরের কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 24-25-এ কোশ্চেনটা আসছিল, টমেটো গাছের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা, বলেন, বলেন সবাই। আমি কোশ্চেন অ্যান্সারটা বলবো না, আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, বলেন টমেটো গাছের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা? 4টা অপশন দেওয়া আছে, বলেন। টমেটো, হ্যাঁ অলরেডি মনে হয় জেরিন সবার আগে অ্যান্সার করে ফেলেছেন। আচ্ছা, টমেটো গাছের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা? দেখেন, টুংরো, টুংরো যদি কথা কি, টুংরো দ্বারা আমাদের কি হচ্ছে, ধানের টুংরো রোগ হচ্ছে, ধানের কি রোগ হচ্ছে? টুংগ্রো, ধানের টুংগ্রো রোগ হচ্ছে, যে এটা দ্বারা হচ্ছে, ঠিক আছে। আর টোবাকো মোজাইক রোগ টিএমবি দ্বারা হচ্ছে, ফ্লাবি দ্বারা তো এটা, তার মানে অবশ্যই বুসিস্টেন্ট, এর দ্বারা টমেটো গাছের রোগ সৃষ্টি হয়, এর দ্বারা কি হচ্ছে? টমেটো গাছের রোগ সৃষ্টি। 14-এর অ্যান্সার কত? 14-এর অ্যান্সার সি। ধন্যবাদ জাহিদুল আবেদিন ভুইয়াকেও ধন্যবাদ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন কোনটি, দেখেন এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে মানে 3rd শিফটে 23-24-এ আসছিল, আর চিটাগাং ইউনিভার্সিটি 2020-21-এ আসছিল। কোনটি বার্ড ফ্লু ভাইরাস? সবাই একটু অ্যান্সার করবেন। টেকনিক্যালি আমি কিন্তু বুঝতেই পারতেছি, বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লু মানেই হচ্ছে এইচ থাকবে আর এন থাকবে, ঠিক আছে। আর বার্ড ফ্লু মানেই হচ্ছে H5N1। আর মানুষের যে সোয়াইন ফ্লু হয়, মানুষের যে সোয়াইন ফ্লু হয়, এই সোয়াইন ফ্লুর জন্য কি হবে? H1N1, ঠিক আছে, H1N1 হবে, ঠিক আছে। অবশ্যই 15-এর অ্যান্সার কত হবে? ডি। ওকে, 15 অ্যান্সার ডি। ধন্যবাদ বৃষ্টি আক্তার, ধন্যবাদ দীপান্বিতা, বৃষ্টি আক্তার ধন্যবাদ, জাবিদুল ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি, এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকি, একটু বেশি বেশি করে টাইম লাইনে ক্লাসটা আমরা শেয়ার করে বেশি বেশি ফ্রেন্ডদেরকে আমরা নিয়ে আসি, সবাই একটু ফ্রেন্ডদেরকে আমরা নিয়ে আসি। ওকে, পরের কোশ্চেন একদমই দুধভাত কোশ্চেন, সবারই পারা উচিত। আমি 2 সেকেন্ড সবাইকে সময় দিলাম, আমি সবার কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি। বলেন ভাইরাস শব্দের অর্থ কি? আমি বলবো না, দেখেন পড়াইছি আপনাদেরকে, বারবার চিল্লায় চিল্লায় পড়াইছে। বলেন ভাইরাস শব্দের অর্থ কি? বলেন ভাইরাস শব্দের অর্থ কি? সবাই কথা বলেন, বলেন ভাইরাস শব্দের অর্থ কি? বলেন ভাইরাস শব্দের অর্থ কি? সবাইকে কমেন্ট করেন, বলেন ভাইরাস শব্দের অর্থ কি? আমি বলবো না, অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছেন। আচ্ছা, 16-এর অ্যান্সার কী হবে? বলেন ভাইরাস শব্দের অ্যান্সার কি? সবাই একটু কথা বলেন, ভাইরাস শব্দের অর্থ কি? হ্যাঁ, 16 বলছে ডি। বৃষ্টি একটা অকোষীয় জীব নাকি অনুজীব নাকি রোগ নাকি বিষ? বলেন 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 বলেন। জানাতুল ফেরদৌসও বলতেছি ডি। ভাইরাস শব্দের অর্থটা কি? আমি কিন্তু বলছিলাম ক্লাসে, এখনও বলছিলাম, কিছুক্ষণ আগেও বলছিলাম। বলেন ভাইরাস কথাটার অর্থ কি? বলেন ভাইরাস কথাটার অর্থ কি? মাথায় রাখবেন মাই ডিয়ার স্টুডেন্টস, ভাইরাস কথাটার অর্থ হলো বিষ। ভাইরাসটা কোন শব্দ থেকে আসছে? ছোটোখাটো জিনিসগুলো প্রায় ভুল হয় আমাদের, ল্যাটিন শব্দ থেকে আসছে। আর ভাইরাসটা এটা একটা অকোষীয় জীব। কথাগুলো বুঝতে হবে, কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, এই জন্য ক্লাসগুলো নিয়মিত করতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে। ভাইরাস কথার অর্থ কি? ভাইরাস কথার অর্থ কিন্তু আমাদের হলো বিষ, ঠিক আছে। ওকে, ভুল করা, ভাইরাসটা কিন্তু আমাদের অকোষীয়, কিন্তু এটা হলো বিষ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসবে, ব্যাকটেরিওফাজটা কি? এটা আসলে কি? ব্যাকটেরিওফাজটা কি, যেটা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 23-24-এ কোশ্চেনটা আসে। ব্যাকটেরিওফাজ এটা কি একটা ব্যাকটেরিয়া, এটা একটা লাইকেন, এটা একটা ছত্রাক নাকি? আচ্ছা, ব্যাকটেরিওফাজ কথাটার মানে কি? যে ভাইরাসগুলা আমাদের কি করতেছে, যে ভাইরাসগুলা হচ্ছে আমাদের, সে কি করতেছে বলেন, আমাদের হচ্ছে যে সে ব্যাকটেরিয়াকে, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেটা অবশ্যই আমাদের কি হচ্ছে,
অবশ্যই আমাদের কি হচ্ছে বন্ধু, ব্যাকটেরিওফাজ হচ্ছে। তো অবশ্যই তাহলে অ্যান্সারটা কি হবে, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ মানে কি, অবশ্যই এটা একটা অবশ্যই ভাইরাস, অবশ্যই একটা ভাইরাস। হ্যাঁ না আমি দিব আর একটার দিকে ওদের পড়বে। আচ্ছা 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 তোমরা যাও, পরে কথা বলতেছি। আচ্ছা এরপরে দেখেন আমি পরের কোশ্চেনে চলে আসবো। ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়, দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, সবাই কথা বলো। ভাইরাস, ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়, ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়, এই টাইপের কোশ্চেনগুলা পরীক্ষার মধ্যে দেয়। ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয় মানে কোনটি সত্য, ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয় মানে যে কোনটি সত্য, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। সবাই অ্যান্সার করেন, বলেন 18 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করেন। ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয় মানে কোনটি সত্য, দেখেন মানে কোনটি সত্য আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে। মাই রেস্টুরেন্ট সবাই একটু আমরা অ্যান্সার করবো। ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয়, এ বি সি না ডি। পোষক থেকে উদ্ভূত একটা লিপিড এনভেলপ সকল ভাইরাসে থাকে। পোষক কোষে রাইবোজোম ব্যবহার করে ভাইরাস স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে, দেখেন পোষক কোষ থেকে উদ্ভূত একটা লিপিড এনভেলপ কখনোই না। পোষক মানে এনভেলপ মানে কি, ভাইরাসের বাইরে আরেকটা আবরণ দেখতে পারে সেটাকে এনভেলপ বলে, এটা কিন্তু সকল ভাইরাসে থাকে না, এটা হলো মিথ্যা কথা। আচ্ছা পরের কোশ্চেন, পোষক কোষে রাইবোজোম ব্যবহার করে ভাইরাস, রাইবোজোম তো এটা দূরের কথা, ভাইরাস তো কখনোই রাইবোজোম থাকবে না, এটাও তাহলে অ্যান্সার হবে না। ভাইরাসের জিনোম সবসময় ছোট জিনোমের সংযুক্ত না, এটাও ভুল অ্যান্সার। তাহলে কি দেওয়া আছে, কোনটি মিথ্যা নয়, ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকে না, রাইট। তবে জেনেটিক উপাদান কি থাকতেছে, হয় আপনার ডিএনএ থাকবে আর না হলে আপনার কি থাকতেছে বলেন তো, আরএনএ থাকতেছে। তাহলে 18 অ্যান্সার কত, অবশ্যই 18 অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্টস এ। ধন্যবাদ বৃষ্টি আক্তারকে, মিমুকে ধন্যবাদ, দীপান্বিতা মালাকার, ওকে সবাই একটু কমেন্ট করবো, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন দেখেন, কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, তার মানে আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে এখানে কোনটা হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস, এখানে কোনটা হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। আচ্ছা দেখেন 4টা অপশন আছে ডিএনএ ভাইরাস কোনটা, দেখেন আমি আবার বলতেছি 4টা অপশন কি দেওয়া আছে। কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, দেখেন টিএমভি, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, এর কিন্তু নিউক্লিক অ্যাসিড কিন্তু আরএনএ, ঠিক আছে। তারপর দেখেন টি2 ব্যাকটেরিওফাস, টি2 ব্যাকটেরিওফাস এরও কিন্তু নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ। নোভেল করোনা ভাইরাস এরও কিন্তু নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ। আপনারা অ্যান্সার করেন তো মাই ডিয়ার স্টুডেন্টস, কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, অবশ্যই মাথায় রাখবেন ডেঙ্গু ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ। সবাই এটা কমেন্ট করে ধন্যবাদ। আচ্ছা তাহলে 19 অ্যান্সার ডি, তাহলে কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, ডেঙ্গু ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ। একটা জিনিস মাথায় রাখবেন, নিউক্লিক কোন ভাইরাসের, ডেঙ্গু ভাইরাসে, ঠিক আছে ওকে। পরের কোশ্চেন দেখেন, নিচের কোনটি কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাসের আকৃতি, খুলনা বিশ্ববিদ্যালয় 2024-25 আসছিল। সবাই একটা কথা বলেন, বলেন কোভিড ভাইরাস যে আসতেছে সেটা আসলে নিউক্লিক অ্যাসিডের প্রকৃতিটা কিরকম বলেন, মানে করোনা যে সৃষ্টি করতেছে সে প্রকৃতিটা কিরকম। 2732 কিলোবাইট, এটা আমাদের আলিম স্যারের বইতে দেওয়া আছে। 19 থেকে 22 কিলোবাইট, 13 থেকে 16 কিলোবাইট, নাকি 7 থেকে 12 কিলোবাইট, আমরা সবাই একটু কমেন্ট করব। বিশেষ কোশ্চেনে কি দেওয়া আছে, বিশেষ কোশ্চেনে দেওয়া আছে কি আসতেছে, নিচে কোনটি কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাসের আকৃতি। আচ্ছা অবশ্যই মাথায় রাখবেন করোনা ভাইরাসের আকৃতিটা কি হচ্ছে, অবশ্যই 27 থেকে 32 কিলোবাইট। এই ইনফরমেশনটা আলিম স্যারের বইতে হুবহু দেওয়া আছে, যেটা আমাদের খুলনা ইউনিভার্সিটি বিরুদ্ধে 24-25 আসছিল। তো নিচের কোনটি কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস আকৃতি, 27 থেকে 32 কিলোবাইট, ওকে। এরপরে এটা 24-25 কোশ্চেনটা আসছিল, আমরা সবাই অ্যান্সার করব। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে, এটা কিন্তু আমি বারবার পড়েছিলাম, আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করব, দেখি কে আমরা সঠিক অ্যান্সার দিতে পারি। সবাই কমেন্ট করে দেখেন, সংক্রমণ ক্ষমতাবিহীন, এখানে ভিরিয়ন আছে, নিউক্লিওক্যাপসিড আছে, পেপ্লুমিয়ার আছে, ক্যাপসিড। আমি আবার একটু ফার্স্টে যদি একটু মানে বোঝার চেষ্টা, আমি যে মনে করেন এই কোশ্চেনটা আমাকে পরীক্ষার হলে দিল, আমি কিভাবে মাথা খারাপো। পেপ্লুমিয়ার আর ক্যাপসুমিয়ারটা কখনোই হবে না, পেপ্লুমিয়ার একক একটা, ক্যাপসুমিয়ার ভালো হয়।
ভিরিয়ন হবে, না হলে নিউক্লিক ক্যাপসিড হবে, তাই তো। অন মানে কি, হি ইজ অন ফায়ার মানে সংক্রমণ ক্ষমতা করলেই সেটা ভিরিয়ন হবে। আর নিউক্লিও ক্যাপসিড মানে কি সংক্রমণ ক্ষমতা বিহীন, তাহলে অবশ্যই 21 অ্যান্সার কত হবে, বি হবে। এগেন আই রিপিট, 21 অ্যান্সার কত হবে, বি হবে। ঠিক আছে, ওকে, সবাই একটু আমরা কথা বলবো, সবাই কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ আইরিন, ধন্যবাদ জেরিন, তাসনিম, দীপ্তি। ওকে ওকে, পরের কোশ্চেন দেখেন, ডেঙ্গু ভাইরাসে কতটি সেরোটাইপ আছে, যেটা 2024-25 কোশ্চেনটা আসছিল। ডেঙ্গু ভাইরাসে কতটি সেরোটাইপ আছে, 2টি, 3টি, 4টি নাকি 5টি? মাথায় রাখবেন, মাথায় রাখবেন মাই ডিয়ার স্টুডেন্টস, ডেঙ্গু ভাইরাসে 4টি সেরোটাইপ আছে। কি আছে বলেন তো? ডেন 1 আছে, ডেন 2 আছে, ডেন 3 আছে, অ্যান্ড ডেন 4 আছে। ডেন 1 আছে, ডেন 2 আছে, ডেন 3 আছে, অ্যান্ড কি আছে, ডেন 4 আছে। তাহলে ডেঙ্গু ভাইরাসের কতটি সেরোটাইপ আছে? অবশ্যই মাথা রাখবেন, 22 অ্যান্সার সি, 4টি সেরোটাইপ আছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অনেকে সঠিক অ্যান্সার করতেছে মাশাআল্লাহ। বৃষ্টি আক্তারকে ধন্যবাদ, জেরিন তাসনিম, দীপ্তিকেও ধন্যবাদ। ওকে, জেরিন তাসনিম, দীপ্তিকে ধন্যবাদ, মেহু মুহজামি ধন্যবাদ। ওকে, সবাই তো আমরা কমেন্ট করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, এটা কিন্তু আমি আলোচনা করছিলাম, এটা হচ্ছে HSTU হাজীদানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 2024-25 কোশ্চেনটা আসছিল। সবাই কথা বলেন, টি টু ভাইরাসের ডিএনএ মোট কতটি জিন থাকে? কিন্তু পড়াইছি, বলেন টি2 ফার্স্ট ভাইরাসে ব্যাকটেরিয়াতে কতটা জিন থাকে? অবশ্যই মাথা রাখবেন, এই জায়গায় আমাদের 150টা জিন থাকে। কয়টা জিন থাকতেছে? 150টা। কয়টা জিন থাকতেছে? 150টা জিন থাকে। টি2 ভাইরাসের ডিএনএতে মোট কতটি জিন থাকে? অবশ্যই মাথায় রাখবেন, 150টা জিন থাকে। কয়টা জিন থাকতেছে? 150টা জিন থাকে। সবাই কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে চলে আসবো, কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? গুচ্ছতে, জিএসটি মানে হলো গুচ্ছতে 24-25 কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করবো। আচ্ছা, আমি যদি আপনাদের সামনে যে কথা বলতে চাই, আচ্ছা গোলাকার ভাইরাস কোনগুলা বলেন তো? গোলাকার যে ভাইরাস যে আমাদের আসতেছে সেগুলো আসলে কোনগুলা? একটু সবাই কমেন্ট করার চেষ্টা করুন। গোলাকার ভাইরাসের উদাহরণ, আচ্ছা গোলাকার, তাই না? গোলাকার, একে আরেকটা কি বলা হচ্ছে? স্পেরিক্যাল ভাইরাস। আচ্ছা, ভালো কথা, গোলাকার অথবা স্পেরিক্যাল ভাইরাস, তাই তো। এটার মনে রাখার সূত্রটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? দেখেন, এটা মনে রাখার সূত্রটা হচ্ছে যে হি প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন টিম ঢাকা। কেন? এইচ ফর কি? এইচ ফর হচ্ছে HIV, পি ফর কি? পি ফর হচ্ছে পোলিও, টি ফর কি? টি ফর TIV, অ্যান্ড ডি ফর কি? ডি ফর হচ্ছে ডেঙ্গু। এছাড়াও আরেকটা ভাইরাস গোলাকারের মধ্যে অ্যাড হবে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে, তাহলে উদাহরণ নয়, দেখেন ডেঙ্গু, পোলিও, HIV এই তিনটাই কিন্তু আমাদের গোলাকার ভাইরাসের মধ্যে পড়তেছে, কিন্তু হারপিস এটা কিন্তু গোলাকার ভাইরাস নয়। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে হারপিস, হারপিস এটা তাহলে আমাদের কি হচ্ছে? সবাই কথা বলি, হারপিস যে আমাদের আসতেছে এটা আমাদের কি ভাইরাস বলেন তো? হারপিস যে আমাদের আসতেছে এটা হচ্ছে আমাদের ঘনক্ষেত্রাকার ভাইরাস। আমি আবার বলতেছি, এটা কি ভাইরাস? ঘনক্ষেত্রাকার অথবা বহুভুজাকার অথবা কিউবিকাল অথবা পাউরুটির মতো ভাইরাসটাই হচ্ছে আমাদের কি বলেন তো? ঘনক্ষেত্র। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমি বারবার কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করা যাবে না। ওকে, পরের কোশ্চেন দেখেন, যারা এখন পর্যন্ত আমরা জয়কলির শুধু বায়োলজি বিচিত্রার না, প্রত্যেকটা বইগুলো এখনও যারা সংগ্রহ করি নাই, নিকটস্থ লাইব্রেরি থেকে অতি দ্রুত আমরা বইগুলো একটু সংগ্রহ করব, ফ্রি কোর্সগুলো করব, অবশ্যই আমাদের চান্স নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, চান্স নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসতেছি, দেখেন বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? এগ্রিতে 24-25 আসছিল, মানে গুচ্ছ, কৃষি গুচ্ছ যাকে আমরা বলি, যাকে আমরা এগ্রি ক্লাস্টার বলি, এগ্রি ক্লাস্টারে 2024-25 কোশ্চেনটা কিন্তু আমাদের এখানে আসছিল। একটু অ্যান্সার করি, বার্ড ফ্লু কি ভাইরাস দ্বারা হয়? বার্ড ফ্লু তো জীবনও ব্যাকটেরিয়া দ্বারা হবে না, বার্ড ফ্লু ফাঙ্গাস দ্বারা কখনো হবে না। বার্ড ফ্লু অবশ্যই মাথা রাখবেন, বার্ড ফ্লু কিন্তু ভাইরাস দ্বারা, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় বার্ড ফ্লু কি ভাইরাস দ্বারা হয় নাকি ব্যাকটেরিয়া দ্বারা হয়? বলেন, বার্ড ফ্লুটা আমাদের ভাইরাস দ্বারা হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন,
কোনটি সংক্রামক ব্যাধি নয়? নিটোরে 24-25 কোশ্চেনটা কিন্তু আসছিল। নিটোর কি আমরা কি চিনি? নিটোর কি আমরা চিনি? নিটোর আচ্ছা এখানে পরীক্ষা হয়, তো আমরা এখানে সবাই পরীক্ষা দিব, 24-25 পরীক্ষা হয়, ঠিক আছে। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে, কোনটি সংক্রামক ব্যাধি নয়, মানে কোনটি সংক্রামক ব্যাধি নয়, মানে কি ব্যাপারটা হচ্ছে যে মানে কোনটি সংক্রামক নয়। হাম একটা সংক্রামক, ঠিক আছে, টেনশন হবে না। ডিপথেরিয়া সংক্রামক, কুষ্ঠ সংক্রামক, কিন্তু বাতজ্বর রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা কোনো সংক্রামক ব্যাধি নয়। তাহলে 27 অ্যান্সার কত? 27 অ্যান্সার হচ্ছে আমাদের বি, ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর দেখেন আমি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, কোষের আকারের ভিত্তিতে আমরা ভাইরাসকে কিন্তু বিভিন্ন ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। যেমন কক্কাস, যেসব ব্যাকটেরিয়া আপনার এককোষী গোলাকার, কি বলা আছে আমরা রিপিট করতেছি, যেসব ভাইরাস কি আছে বলেন তো, এককোষী গোলাকার বা সামান্য ডিম্বাকার। এখানে রিপিট, যেসব ব্যাকটেরিয়া এককোষী গোলাকার এবং সামান্য ডিম্বাকার তাদেরকে আমরা কি বলবো? কক্কাস বলবো। কক্কাসে বেশ কটা ভাগ আছে, যেমন মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এবং সার্সিনা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে মাই স্টুডেন্টস। তো মাইক্রোকক্কাসের উদাহরণটা কি? মাইক্রোকক্কাস ডি নাইট্রিফিসেন্স। ডিপ্লোকক্কাস হলো নিউমোনিয়া। যেমন এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়াটা কিন্তু নিউমোনিয়ার জন্য দায়ী। তো পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় নিউমোনিয়া ব্যাকটেরিয়া দেখতে কেমন, অবশ্যই অ্যান্সার হবে আমাদের ডিপ্লোকক্কাস। তারপর আমাদের স্ট্রেপ্টোকক্কাস আছে, স্টেফাইলোকক্কাস আছে এবং কি আছে বলেন তো, অবশ্যই সার্সিনা আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের এমসিকিউর মধ্যে দিতে পারে বা লিখিত মধ্যে দিতে পারে, ঠিক আছে, ওকে। এরপর আমি আপনাদের সামনে পরে কোশ্চেনে চলে আসবো, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। কোশ্চেনটা কী দেওয়া আছে দেখেন তো, কোন ব্যাকটেরিয়াতে একটি মাত্র ফ্লাজেলাম থাকে? আমরা সবাই একটু অ্যান্সার করব। দেখেন একটি মাত্র ফ্লাজেলাম থাকে, তাকে মনোট্রিকাস বলি। তো একটি মাত্র ফ্লাজেলাম যে আমাদের আছে কাদের ক্ষেত্রে আছে? চারটা অপশন দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, স্পাইরিলুনা মাইনাস, ভিব্রিও কলেরা, সিউডোমোনাস ফ্লুরিসেন্স নাকি ব্যাসিলাস সাবটিলিস। চারটা ব্যাকটেরিয়া নাম দেওয়া আছে পরীক্ষার মধ্যে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ধাবিতে খুব দেয়। দেখেন ধাবিতে কোশ্চেনটা 2020-21 কোশ্চেনটা আসছিল। একটা মাত্র ফ্লাজেলাম আছে। ফ্লাজেলাম কি? ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে কে রক্ষা করে? পিলি রক্ষা করে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? পেপটিডোগ্লাইকন। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? কাইটিন। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের সেলুলোজ কত পার্সেন্ট আছে? 40% আছে। হেমিসেলুলোজ কত পার্সেন্ট আছে? 20% আছে। কারণ কি? হেমি মানে অর্ধেক, সেলুলোজ যদি 40 হয়, হেমিসেলুলোজ কত পার্সেন্ট হবে? অবশ্যই হলো 20% হবে, ঠিক আছে, ওকে। তাহলে কোন ব্যাকটেরিয়াতে একটি মাত্র ফ্লাজেলাম থাকে? অবশ্যই মাথায় রাখবেন ভিব্রিও কলেরা। এবং মাথায় রাখবেন এই ভিব্রিও কলেরা দ্বারা আমাদের কি রোগ হচ্ছে বলেন তো? কলেরা রোগ হয়। কি রোগ হচ্ছে? কলেরা রোগ হয়, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, লিউয়েনহুক তার সর্বপ্রথম অঙ্কিত ছবিতে কত আকৃতির ব্যাকটেরিয়া দেখেন? যেটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25 কোশ্চেনটা আমাদের আসছিল। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25 কোশ্চেনটা আমাদের আসছিল। লিউয়েনহুক তার সর্বপ্রথম যে ছবিতে আঁকেছে কত আকৃতির ব্যাকটেরিয়া দেখেন? এটা একদম হুবহু এটা বই থেকে দেওয়া আছে। সে 3 আকৃতির, কত আকৃতির ব্যাকটেরিয়া দেখান? 3 আকৃতির সে ব্যাকটেরিয়া দেখেন, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, বেসিলাসটাকে দেখেন দন্দাকার ব্যাকটেরিয়াকে আমরা বেসিলাস বলি। এই বেসিলাসে বেশ কটা ভাগ আছে, যেমন কি কি আছে বলেন তো মাই ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষার মধ্যে দেয় মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, স্ট্রেপ্টোবেসিলাস, কক্কোবেসিলাস, পেলিসেট, ঠিক আছে। এবং সর্পিল আকারের উদাহরণটা কি? যেমন স্পাইরিলাম, তারপর কমাকৃতি বা ভিব্রিও কলেরা, ঠিক আছে। তারপর তারক আকার আছে, বর্গাকৃতি। এগুলা কিন্তু পরীক্ষার জন্য বা লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপর দেখেন আমি একটু আপনাদের সামনে আলোচনা করবো 30 নম্বর কোশ্চেনটা নিয়ে, সবাই একটু অ্যান্সার করি। ব্যাকটেরিয়াতে বংশগতীয় বস্তু কতভাবে স্থানান্তরিত হয়? সবাই একটু কথা বলবেন, বলেন ব্যাকটেরিয়াতে বংশগতীয় বস্তু কতভাবে স্থানান্তরিত হতে পারে? ডি ইউনিটে 24-25 কোশ্চেনটা আসতে পারে। এটা আমাদের আলিম স্যারের বইতে দেওয়া আছে। বংশগতীয় বস্তু কতভাবে স্থানান্তরিত হতে পারে? অবশ্যই মাথা রাখবেন বংশগতীয় বস্তু 3 ভাবে, কয়ভাবে? 3 ভাবে স্থানান্তরিত হতে পারে। কয়ভাবে হতে পারে?
3 ভাবে, তাহলে 30 অ্যান্সার কত? 30 অ্যান্সার অবশ্যই সি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ক্ষুদ্রজীবদের ব্যাকটেরিয়া নামকরণ, এগেন আই রিপিট, কত খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া নামকরণ করা হয়? জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25 কোশ্চেনটা আসছিল। 31 নম্বর কোশ্চেনটা, কত খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া নামকরণ করা হয়? সনগুলা কিন্তু জাহাঙ্গীরনগরের খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। 1829 সালে, মাই ডিয়ার স্টুডেন্টস, এগেন আই রিপিট, কত সালে? 1829 সালে। কত সালে? 1829 সালে কি করা হয়েছে? আমাদের ব্যাকটেরিয়াটা নামকরণ করা হয়েছে। ধন্যবাদ, অলরেডি খুব সুন্দর মাশাআল্লাহ আপনাদের রেসপন্স। একদম শেষ পর্যন্ত আপনারা ক্লাসে আসেন, আমরা একটু সবাই কমেন্ট করব, সবাই একটু আমরা কমেন্ট করব, ঠিক আছে, ওকে। পরে দেখেন, আমি একটু যদি কথা যদি বলি, ফ্লাজেলার উপস্থিতি, ফ্লাজেলা আছে কি নাই, সংখ্যা ও অবস্থানের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, বোঝার চেষ্টা করেন। 5 ভাগে ভাগ করা আছে। কি আছে? অ্যাট্রিকাস, বায়োলজিতে এ মানে কি নাই, তার মানে কি এরা ফ্লাজেলা বিহীন। উদাহরণটা কি আছে? কর্নি ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া, ডিপথেরিয়ার জন্য এটা দায়ী। এরপরে কি আছে? মনোট্রিকাস, মনোট্রিকাস মানে কি? যাদের এক প্রান্তে একটা মাত্র ফ্লাজেলা থাকে। এর উদাহরণটা কি? ভিব্রিও কলেরা, ঢাবিতে 20-21 আসছিল, কলেরার জন্য দায়ী। এরপরে অ্যামফিট্রিকাস, যাদের উভয় প্রান্তে একটি করে ফ্লাজেলা থাকে। কি আছে? স্পাইরিলাম মাইনাস। তারপর সেফালোট্রিকাস, এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। সিউডোমোনাস ফ্লুরেসেন্স, জাহাঙ্গীরনগরে 22-23 কোশ্চেনটা আসছিল। লফোট্রিকাস, কি আছে? দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা। স্পাইরিলাম ভলুটাস, জাহাঙ্গীরনগরে 23-24 কোশ্চেনটা আসছিল। এবং পেরিট্রিকাস, যার চারদিকে ফ্লাজেলা থাকে, এগেন আই রিপিট, যার চারদিকে ফ্লাজেলা থাকতেছে তাকে আমি কি বলবো? পেরিট্রিকাস বলবো। এই পেরিট্রিকাসের এক্সাম্পলটা কি? অবশ্যই স্যালমোনেলা টাইফি, টাইফয়েডের জন্য দায়ী হচ্ছে স্যালমোনেলা টাইফি। আমি বারবার বলবো মাই ডিয়ার স্টুডেন্টস, এই স্লাইড থেকে এবার যে কোনোখানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, ওকে। এরপরে পরের কোশ্চেন আমি চলে আসতেছি 32 নম্বর কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে। জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চেনটা আসছিল, কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবোধন করে না? এখানে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে আমাদের কোন ব্যাকটেরিয়াটা আসতেছে যেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন সংবোধন করতেছে না? দেখেন কি আছে? রাইজোবিয়াম এসপি, অ্যাজোব্যাক্টার এসপি, ক্লস্ট্রিডিয়াম এসপি নাকি ল্যাক্টোবেসিলাস? মাথায় রাখবেন, এই যে তিনোটা যে ব্যাকটেরিয়া আছে না, এই তিনোটা ব্যাকটেরিয়াই কিন্তু নাইট্রোজেনকে সংবোধন করে, কিন্তু ল্যাক্টোবেসিলাস এই কিন্তু নাইট্রোজেন সংবোধন করে না। তাহলে কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবোধন করে না? অবশ্যই অ্যান্সার হচ্ছে যে ল্যাক্টোবেসিলাস এসপি, ঠিক আছে। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25 আসছিল, এবার কিন্তু পরীক্ষার প্রশ্নটা দিতে পারে, ওকে। পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, রবার্ট কক কত সালে নোবেল পুরস্কার পান? যেটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 24-25 আসছিল, একটু আমরা সবাই কমেন্ট করবো, বলেন রবার্ট কক হচ্ছে কত সালে নোবেল পুরস্কার পান? একটু সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি, রবার্ট কক কত সালে নোবেল পুরস্কার পান? সবাই কমেন্ট করবেন। দেখেন রবার্ট কক কত সালে নোবেল পুরস্কার পান? আচ্ছা, তো রবার্ট কক বেসিক্যালি কিসের জন্য নোবেল পুরস্কার পান আগে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। রবার্ট কক হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে সমস্ত রোগের ভিত্তি, রোগগুলা কিভাবে সরাচ্ছে, আকৃতি কি, এগুলো সে গবেষণা করছে, এর জন্য সে নোবেল পুরস্কার পাইছে। তো কত সালে? 4টা অপশন আছে, 1904, 1905, 1906 নাকি 1907? অবশ্যই মাথা রাখবেন 1905 সালে। আমি একটা কথা বারবার বলি, যারা আমরা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এই সনগুলা, তারপর হচ্ছে যে কোষের কি সংখ্যাগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, এখানে ব্যাকটেরিয়া উপকারিতা দিক আমি ভিভিআই দিয়ে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ব্যাকটেরিয়া থেকে আমরা কিন্তু সবাই জানি কি তৈরি করি, ব্যাকটেরিয়া দ্বারা আমরা কি করি? অবশ্যই মাস্ট বি অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করি, তাই না? যেমন সাপটিলিন, স্ট্রেপ্টোমাইসিন, পলিমিক্সিন, গ্রাফি, এগুলো কিন্তু তৈরি করতেছি। প্রতিষেধক টিকা তৈরি করতেছি, যেমন ডিপিটি, দ্যাট মিনস ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, এগুলো আমরা তৈরি করতেছি। নাইট্রোজেন সংবর্ধনে ব্যবহার হচ্ছে, যেমন সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবর্ধনে অ্যাজোব্যাক্টার সিউডোমোনাস, যা ঢাবিতে 1819 আসছিল। ক্লস্ট্রিডিয়াম হলো পাটের আঁশ সরাতে ব্যবহৃত হচ্ছে। যেমন দেখেন পাট শিল্পে পাটের আঁশ সরাতে
ক্লস্ট্রিডিয়াম, এটা কিন্তু এবার ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভিনেগার তৈরিতে এসিডোব্যাক্টার জাইলিয়াম কি কি ভিটামিন সে তৈরি করতেছে, ভিটামিন কে তৈরি করে, ভিটামিন ই তৈরি করে, ভিটামিন বি2 কিন্তু ভিটামিন এ তৈরি করে না, আর সি কিন্তু তৈরি করে না, ঠিক আছে। এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপর দেখেন কোশ্চেনটা কি আছে, কোশ্চেন আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে কত ভাগে শ্রেণীবিন্যাস করা হয়। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 2024-25 কোশ্চেনটা আমাদের আসছিল। কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেন আকৃতি অনুযায়ী ভাইরাসকে আমি ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি। অবশ্যই মাথায় রাখবেন, কোশ্চেন আকৃতি অনুযায়ী আমরা ব্যাকটেরিয়াকে 7টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করতেছি আমরা, 7টি ভাগে ভাগ করতে পারছি, ঠিক আছে। ওকে, 35 নম্বর কোশ্চেন দেখেন, ক্লোরোবিয়াম ক্লোরোফিল কোথায় পাওয়া যায়। ডি ইউনিটের 24-25 কোশ্চেনটা আসছিল। ক্লোরোবিয়াম ক্লোরোফিল আমি কোথায় পাচ্ছি, ক্লোরোবিয়াম ক্লোরোফিল আমি কোথায় পাচ্ছি। দেখেন, উচ্চতর উদ্ভিদে আমরা পাচ্ছি না, নিম্নতর উদ্ভিদে পাচ্ছি না, শৈবালে পাচ্ছি না, পাচ্ছি কোথায় বলেন তো, ব্যাকটেরিয়াতে পাচ্ছে। ক্লোরোবিয়াম ক্লোরোফিল এটা খুবই একটা আনকমন জিনিস, যদিও ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকার কথা না, কিন্তু ক্লোরোবিয়াম ক্লোরোফিল এমন এক ধরনের ক্লোরোফিল যে ক্লোরোফিলগুলো কখনো কোনো কিছুতে কনভার্ট হতে পারে না, সেটাকে আমরা ক্লোরোবিয়াম ক্লোরোফিল বলি। এই ক্লোরোবিয়াম ক্লোরোফিল আমরা ব্যাকটেরিয়াতে পাইছি। এই কথাটা আবার কে বলছে, বিজ্ঞানী লিউয়েনহুক বলছে। কত সালে বলছে, 1919 সালে বলছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এরপর চলে আসছে আমরা ব্যাসিলাস শব্দের অর্থ কি, সবাই একটা কথা বলবো। দেখেন, ব্যাসিলাস শব্দের অর্থ কি, 4টা অপশন দেওয়া আছে। 24-25 কোশ্চেন আসছিল। ব্যাসিলাস অর্থ কি, গোলাকৃতি না, কমাকৃতি না, বর্গাকৃতি না। অবশ্যই মাথা রাখবেন, ব্যাসিলাস মানে হচ্ছে দ্বন্দ্বাকৃতি। দ্বন্দ্বাকৃতি ভাইরাস আছে, দ্বন্দ্বাকৃতি ব্যাকটেরিয়া আছে, সবগুলো নামের শেষে কি থাকবে, ব্যাসিলাস থাকবে। ওকে, পরের কোশ্চেন দেখেন, লফোটিকাস ব্যাকটেরিয়া। আমি কিন্তু বারবার বলছি, এই যে ফ্লাজেলা কার কি আছে, এখান থেকে প্রশ্নটা পরীক্ষার মধ্যে দিতে পারে। লফোটিকাস ব্যাকটেরিয়াতে কয়টা ফ্লাজেলা থাকে, এর যে দুই প্রান্ত যা আছে, দুই প্রান্তে আমাদের ফ্লাজেলা থাকবে। লফোটিকাস ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকে কোথায়, কোনো প্রান্তে নয়, ভুল কথা, এক প্রান্তে না, সমনা। অবশ্যই মাথা রাখবেন, দুই প্রান্তে আমাদের কি আছে বলতো, ফ্লাজেলা আছে। ওকে, পরের কোশ্চেন, পশু খাদ্য তৈরিতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম কি, যেটা 24-25 কোশ্চেনটা আসলে পশু খাদ্য, আমাদের পশুর যে খাবারগুলো যে আমরা তৈরি করতেছি, এর জন্য কি ধরনের ব্যাকটেরিয়া আছে। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এটা কখনোই না, এটা অন্য একটা নাইট্রোসোমাস, এটা আমার নাইট্রোজেন সংবন্ধনে, এটাও নাইট্রোজেন সংবন্ধনে। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস এটা দুগ্ধ শিল্পে ইউজ করা হয়, আর পশু খাদ্য ইউজ করা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস হলো এসপি, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কি। আমি কিন্তু বারবার ক্লাসের মধ্যে বলছিলাম, ব্যাকটেরিয়া কোষের একটা কোষের যে আমাদের কোষ প্রাচীর আছে, সে কোষের মূল উপাদানটা কি, লিপোপ্রোটিন কখনোই না, গ্লাইকোপ্রোটিন না, গ্লাইকো অবশ্যই মাথা রাখবেন। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকন। কি বলছি, পেপটিডোগ্লাইকন। ওকে, পরের কোশ্চেন, ইকুলাই মানুষের অন্তে কোন ভিটামিন তৈরি করে। রাজশাহী মধ্যে সিনিউটের 23-24 কোশ্চেন আসছিল। আমি কিন্তু বারবার বলছিলাম, কোন ভিটামিন তৈরি করতেছে, ইকুলাই মানুষের অন্তে কোন ভিটামিন সে তৈরি করে। মাথা রাখবেন, ইকুলাই যাকে আমরা কি বলতেছি, অ্যাসক্যারেসিয়া কোলাই, মানুষের অন্ত্র বলতে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলতেছে। বেসিক্যালি ইকোলাই সে ক্ষুদ্রান্তে কোন ভিটামিন তৈরি করতেছে, অবশ্যই ভিটামিন B12 তৈরি করছে। অ্যান্সার হচ্ছে 40, অ্যান্সার কত পর্যন্ত, ডি। আচ্ছা, ওকে, পরের কোশ্চেন আমি চলে আসছি। দেখেন, নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়। চিটাগাং ইউনিভার্সিটি 21-22 কোশ্চেনটা আসছিল। সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব। দেখেন, রাইজোবিয়াম, নস্ট্রক আর সিউডোমোনাস, এই তিনটা কি করতে, নাইট্রোজেন সংবন্ধন করতেছে, কিন্তু অ্যাগ্রোব্যাকটেরিয়াম নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব নয়। তাহলে 41 অ্যান্সার কত মাই ডিয়ার স্টুডেন্টস, 41 অ্যান্সার হচ্ছে এ। পরের কোশ্চেন, কোন ব্যাকটেরিয়াটি মানবদেহে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। খুলনা ইউনিভার্সিটিতে 19-20 কোশ্চেনটা আসছিল। মাথা রাখবেন, ভিটামিন বি কমপ্লেক্স কে সরবরাহ করতেছে, অ্যাসক্যারেসিয়া কোলাই বা কে বলেন তো, ই কোলাই আমাদের কি করতেছে, ভিটামিন বি কমপ্লেক্সে সরবরাহ করতেছে। পরের কোশ্চেন, মিউকোপ্রোটিন পাওয়া যায় কোনটিতে, যেটা সাস্টে শাহজালাল ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। আমরা কোন জায়গায় পাচ্ছি, অবশ্যই মাথা রাখবেন, অ্যাসক্যারেসিয়াতে আমরা কি পাচ্ছি বলেন তো, মিউকোপ্রোটিন পাচ্ছি। অ্যাসক্যারেসিয়াতে কি পাচ্ছি, মিউকোপ্রোটিন পাচ্ছি। 44 নম্বর কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিষক্রিয়া, খাবারের মধ্যে যে আমাদের খাবারটা যে নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বিষক্রিয়া সৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়। মাথা রাখবেন, খাদ্যের পচনের জন্য খাদ্যের পচনকে আমরা বটুলিজম বলি। এখানে রিপিট, খাদ্যের পচনকে আমরা কি বলতেছি, বটুলিজম বলি। সবাই অ্যান্সার করেন, 2 সেকেন্ড সময় দিলাম। বিষক্রিয়া সৃষ্টি করে কে, ব্যাসিলাস সিরাস না, এটা না, অবশ্যই মাথাটা ক্লস্ট্রিডিয়াম বটুলিজম, সে কি করতেছে, বিষক্রিয়া সে সৃষ্টি করতেছে। ওকে,
কোনটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? গুচ্ছতে 21-22 কোশ্চেনটা আসছিল, সবাই অ্যান্সার করেন। কোনটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? হিউম্যানের সাথে লাইসের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কখনোই হবে না। গটের সাথে টিউরম কখনোই হবে না। হিউম্যানের সাথে কখনোই হবে না। কিন্তু বিন আর ব্যাকটেরিয়া সিম্বায়োটিক, সিম আর ব্যাকটেরিয়া, অবশ্যই আনসারটা 45-এর বি। পরে কোশ্চেন, কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? গুচ্ছতে 20-21 কোশ্চেনটা আসছিল, বলেন। কমা আকৃতির স্পাইরিলাম কমা আকৃতির ব্যাকটেরিয়া না, সিউডোমোনাস কমা আকৃতির ব্যাকটেরিয়া না, সার্সিলাম ব্যাকটেরিয়া না। কিন্তু কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, মাথায় রাখবেন মাই ডিয়ার স্টুডেন্টস, কলেরা কিন্তু আমাদের কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই কলেরা কি দ্বারা হচ্ছে? ভিব্রিও কলেরা হচ্ছে, কলেরা দ্বারা হচ্ছে 46-এর সি। পরের কোশ্চেন দেখেন, মিউকোপ্রোটিন পাওয়া যায় কোনটিতে? আমি কিন্তু এটা বলছিলাম, সবারই পারা উচিত। 47 আনসারটা মিউকোপ্রোটিন আমরা কোথায় পারবো? অ্যাসক্যারাসিয়াটা পাচ্ছি। দ্যাট মিনস ইকোলাই, আমি ইকোলাইতে কি পাচ্ছি? মিউকোপ্রোটিন পাচ্ছি। ইকোলাইতে কি পাচ্ছি? মিউকোপ্রোটিন পাচ্ছি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, বিষক্রিয়া সৃষ্টি করে কোনটি? এটাও আমি আপনাদের আলোচনা করছিলাম। খাবারে যে বিষক্রিয়াকে বোটুলিজম বলতেছি, দেখেন কি আছে, এই যে এটা বিয়ারেসিস আর ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, ব্যাকটেরিয়া কিসের সাহায্যে পোষক কোষের সাথে আবদ্ধ হয়? হাজি দানেশে কোশ্চেনটা আসছিল, বলেন কিসের সাহায্যে সে আবদ্ধ হচ্ছে? ব্যাকটেরিয়া কিসের সাহায্যে পোষক কোষের সাথে আবদ্ধ হয়? মেসোজোম না, ফ্লাজেলা না, ক্যাপসিন। কার সাথে? পিলির সাহায্যে সে আবদ্ধ হচ্ছে। ঠিক আছে। বৃহদান্ত ব্যাকটেরিয়া কোনটি সংশ্লেষ করে? বিউপিতে এফএসটি অণুতে 24-25 কোশ্চেনটা আসলে আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। বৃহদান্তে ব্যাকটেরিয়া কোনটি? এবং আপনারা জানেন এবার কিন্তু বিউপিতে কিন্তু নতুন একটা অনুষদ হয়েছে, মেডিকেল সায়েন্স আর ফার্মাসি অনুষদ। সবাই ভালো করে পড়ার চেষ্টা করবেন, বিউপিতে যাতে চান্স হয়। অনেকে ভাবেন যে বিউপি বেসরকারি ইউনিভার্সিটি আছে, বিউপি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় না, এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। কোন বৃহদান্তে ব্যাকটেরিয়া কোনটি সংশ্লেষ করে? অবশ্যই মাথায় রাখবেন ভিটামিন বি12। ঠিক আছে, ওকে। তো যারা এখন পর্যন্ত আমরা জয়কুলি সিরিজের বইগুলো সংগ্রহ করেন, বইগুলো সংগ্রহ করবেন, তো একটু সবাই কমেন্ট করবেন আজকের ক্লাসটা কার কিরকম লাগলো এবং কার কোনো কোশ্চেন আছে কিনা আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করে ফেললাম। আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় বাংলার বস জিলানি স্যার অলরেডি আমাদের সাথে উপস্থিত হয়ে গেছে। কিছুক্ষণ পর আপনাদের বাংলা ক্লাস হবে, জাঁকজমক বাংলা ক্লাস হবে। সবাই বাংলা ক্লাসটা সায়েন্সের স্টুডেন্ট আছে সবাই করবেন। তো একটু সবাই কমেন্ট করেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন, একটু কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবো। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো। জেরিন, তাসনিম, দীপ্তি, রোকেশনা, মণি, মেহরুম, নিরাম, মিমু, বৃষ্টি আক্তার, রোকেয়া, মণি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু। আইরিন, ঠিক আছে, নাদিয়া ইসলাম, সবাই একটু কমেন্ট করবেন কারো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আসছে কিনা কথা বলবেন। এবং শেষ মুহূর্তে এতটুকু বলবো, সময় মাত্র 1 মান্থ, ডিসেম্বরের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আমাদের পরীক্ষাগুলো অনেক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, মিমু বলছে ভাই অনেক সুন্দর ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, তো গিফট দিলেন না। আচ্ছা ঠিক আছে, গিফট দিব, সমস্যা নাই। চান্স পাইলে পাপ্পু ভাইয়া প্রমিস করতেছে আপনাদের বুফে খাওয়াবে, ডোন্ট মিস। ক্যাফে রিওতে বুফে খাওয়াবে, ডোন্ট মিস, বাট চান্স পাইতে হবে। ঠিক আছে, ওকে। জিলানি স্যার কিন্তু বুফে খাওয়াবো। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, বাই বাই, তিনদিন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং পরিশ্রম করবেন। পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই লাস্ট 30টা দিন থেকে 45 দিনে আমাদের 14 থেকে 15 ঘন্টা শুধুই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত হবে, যার মাধ্যমে আপনি আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে বিজয়।